ওকে, 2 মিনিট, 2 মিনিট না, 1 মিনিট ওয়েট করেন, লাইভটা দিয়ে ফেসবুকে তারপর শুরু করতেছি। ইফ এভরিথিং ইজ ওকে, শুরু করবো রেকর্ড দিয়ে দিলে। ওকে, আচ্ছা, আজকের ক্লাসটা ইন্টারেস্টিংলি আমি বই থেকে করাবো। একেবারে হুবহু বইয়ে যেভাবে আছে সেভাবে পড়বো, তারপর ব্যাখ্যা করবো আর কি। যদিও বইয়ে যেভাবে লেখা আছে যথেষ্ট ব্যাখ্যা সুন্দর করে লেখা আছে। যারা বইটা নেন নাই তারা তো আশা করি সংগ্রহ করে ফেলবেন। আপনাদের জন্য সবসময়ই 300 টাকার অফারটা থাকবে। বই কিন্তু আমরা এখন 400 টাকা সেল করতেছি, সবাই 400 টাকায় পে করতেছে। যারা আপনারা ব্যাচের স্টুডেন্ট প্রিভিয়াস ইয়ারের, শুধুমাত্র ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচের, তারাই মাত্র 300 টাকা দিয়ে নিতে পারবেন। আর কুরিয়ার চার্জ আপনার নিজের। কুরিয়ার চার্জ এক এক এলাকায় এক এক রকম। কেউ স্ট্রিট ফাস্টে নিতে পারেন, কেউ সুন্দরবন কুরিয়ারে ঢাকার বাইরে নিলে একটু টাকা কম পড়বে, আর স্ট্রিট ফাস্টে নিলে একটু বেশি পড়বে। এরকম হোম ডেলিভারি হবে ডিরেক্ট। এই ব্যাপারগুলো আর কি, ওইটা পেজে মেসেজ করলে জানতে পারবেন। যাই হোক, শুরু করি চলেন। এই বইয়ের 212 নম্বর পেজে মূলত এখানে কি একজনও আছেন কারো কাছে কেউ বই নিছেন বা অর্ডার করছেন এখনো যায় নাই? অর্ডার করছেন, পান নাই, পেয়ে যাবেন আজ। গতকাল সন্ধ্যার দিকে আমরা দিছি, তো আজকে অনেকেই পাইছে। আপনারা সবাই কালকের মধ্যে পেয়ে যাবেন, আমি ড্যাম শিওর। যাই হোক, পেয়ে যাবেন। রোববার আগে কেন পাবেন না? না না, কালকেই তো আমাদের প্রায় 400+ বই আপনার। বুঝি নাই। রবি থেকে বৃহস্পতি? রবিবার ছাড়া পাবেন না ওইটা, তাহলে কিছু করার নাই, রবিবার নিতে হবে। তবে সবারই প্রায় কালকে চলে যাবে, সবারই চলে যাবে। যারা একেবারে দূর অঞ্চলের, ধরেন ঠাকুরগাঁওয়ের কোনো একটা জায়গায় উপজেলায়, তার যাইতে সময় লাগবে। ধরেন রাঙামাটির কোনো একটা ইয়াতে, তা ওনার যেতে সময় লাগতে পারে, বাকিদের কালকেই পেয়ে যাবেন। যাই হোক, চলেন শুরু করি। আজকে 212 নম্বর পেজে 4টা টপিক আছে একসাথে। একটা সো দ্যাট এখানে গ্যাপ আছে, আরেকটা গ্যাপ ছাড়া সো দ্যাট, আরেকটা আছে সোফার, আরেকটা সো অন। সো অনটা আমরা অলরেডি জানি, সেটা ইটিসির পরিবর্তে ব্যবহার করি। তারপর আমি আলোচনা করব এখানে যেভাবে আছে। সো দ্যাটে বইয়ে বলা আছে যেমন, এটি একটি ইংরেজি বাক্যাংশ। আমরা বাক্যাংশ বলতে বলি ফ্রেজ। আমি ফ্রেজ না লিখে শব্দটাকে বাক্যাংশ লিখছি। হ্যাঁ, আর ক্লজ না লিখে আমি লিখছি পুরো একটি বাক্য, এরকমভাবেই সব পুরো বইটা লিখছি। যা দুটি অংশ যুক্ত করে এবং একটি কারণ বা ফলাফল বোঝায়। সো দ্যাটের অর্থ হলো এত যে, অর্থাৎ এটার অর্থটাকে আমরা এত যে বলি। এখন এত যে মানে কি, এটা আমরা এক্সাম্পল দেখলে বুঝবো। সো দ্যাটের পরে একটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ব্যবহার করা হয়, এরপর দ্যাট বসে ফলস্বরূপ কিছু বোঝাতে। হ্যাঁ, দ্যাটের পর সাধারণত পুরো একটি বাক্য হয়। তার মানে পুরো ব্যাপারটা কি হইলো, যে সো দ্যাটের পরে একটা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসাই, সো এর পরে, দ্যাটের পরে পুরো একটা বাক্য হয়, এবং দ্যাটের পরের অংশ মতো ফলাফল বোঝাইতে ব্যবহার করি আমরা। এখানে এটাই বলা আছে যে এটি একটি কারণ বা ফলাফল বোঝায়। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করি তাহলে আমি যে বললাম এত যে অর্থ বোঝায়, তাহলে এত যে কীভাবে বোঝায়? আমরা কিছু শব্দ এরকম বলি যে আবহাওয়া এত গরম যে আমি আজকে বাইরে যেতে পারবো না, আমরা এইভাবে বলি না? তারপর তার এতই মেজাজ খারাপ যে আমি তার সাথে এখন কথা বলতে পারবো না, এরকম ব্যাপারগুলো। সো এই কথাগুলো এত যে বোঝানো হয়। তাহলে এই যে এতই মেজাজ খারাপ বা এতই সফট, এতই হার্ড, এতই ইন্টারেস্টিং, এতই এক্সিলেন্ট, এরকম বোঝানোর জন্য সো এখানে একটা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকবে, দ্যাট ব্যবহার করছে। আমরা মুখস্থ না করে তারপরে আমি যেটা দিচ্ছি সেটা যেমন। যেমনে বলছি, দ্য ওয়েদার ওয়াজ সো হট দ্যাট উই ডিসাইডেড টু গো টু দ্য বিচ। আমি একটু লিখি, দ্য ওয়েদার ওয়াজ সো হট দ্যাট, এতই গরম যে, উই ডিসাইডেড, হ্যাঁ হ্যাঁ, উই ডিসাইডেড টু
গো টু দ্য বিচ। বিচ। দ্য ওয়েদার ওয়াজ সো হট। তাহলে এখানে খেয়াল করেন হটটা কি বসছে, অ্যাডজেক্টিভ। দ্যাট ফলাফল বোঝাইতে, এই যে ওয়েদারটা হট এইটার ফলস্বরূপ বা কারণ বোঝায়। এটার কারণে আমরা কি করব, এটা দ্যাটের পরে পুরো একটা বাক্য হয়। এই যে দ্যাটের পরে পুরো একটা বাক্য হয়েছে এবং হট হওয়ার কারণেই মূলত আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম, বিচে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে সো এবং দ্যাটের মাঝখানে হট, দ্যাটের পরে পুরো একটা বাক্য এরকম করে ব্যবহার হয়েছে। যেমন এখানে এই যে যেমনটা হইল, প্রথমে ব্যবহার আলোচনা করা হয়েছে, তারপরে যেমনের বাংলাও দেওয়া আছে। আবহাওয়া এত গরম ছিল যে আমরা সমুদ্র সৈকতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, ব্যাখ্যাটি বাক্যটি বোঝাচ্ছে যে ওয়েদার ওয়াজ সো হট, এই অংশে গরমের মাত্রা অত্যাধিক ছিল, যার ফলে উই ডিসাইড টু গো টু দ্য বিচ অংশে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। এটি সো দ্যাট ব্যবহারের মূল উদ্দেশ্য যা একটি অবস্থা বা ঘটনা এবং তার ফলস্বরূপ ঘটনাকে যুক্ত করে। একটি অবস্থা বা ঘটনার ইয়াতে ব্যাখ্যা করে লিখছি গরম, মানে অবস্থা বা ঘটনার ফলস্বরূপ হিসেবে ফলস্বরূপ ঘটনা সৈকতে যাওয়ার সিদ্ধান্তকে যুক্ত করা হয়েছে। মানে এরকম, অর্থাৎ যেই জিনিসটা আমি কথায় ব্যাখ্যা করলাম যে এই যে ওয়েদারটা কী ছিল, হট ছিল, এই গরমটাই হচ্ছে একটা কারণ। এই কারণের ফলাফল হিসেবে কি ঘটছে, আমরা বিচে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এটা ঘটছে। এখন সৌদেটের তারপরে বাক্যে ব্যাখ্যা করছি আরও কিছু উদাহরণ। তা আরও কিছু উদাহরণ দেখলেই আপনার কি হয়ে যাবে, আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে উদাহরণটা আছে, এখানে উদাহরণ আছে কয়টা, 2 4 5টা উদাহরণ আছে। ওই উদাহরণটা ছাড়া যেটা এখন দিলাম, শি ইজ সো ট্যালেন্টেড দ্যাট উই ওন দ্য কম্পিটিশন, শি ওন দ্য কম্পিটিশন ইজিলি। এখানে লিখছি শি ইজ সো ট্যালেন্টেড দ্যাট শি own the competition easily। এটার অর্থ কি হইতে পারে, কেউ একজন বলতে পারবেন? এটাকে ইজ না বলে কিন্তু চাইলে ওয়াজও বলা যায়, কিন্তু ইজ দিয়েও ভুল হবে না। এটা কিন্তু অতীত ফর্মে লিখছি, উইনের অতীত ফর্ম, কিন্তু এটা ইজ দেয়া যাবে, গ্রামাটিক্যালি রাইট, কারণ সে এত ট্যালেন্টেড যে সে কম্পিটিশনটা জিতেছিল, তাই না? বাক্যটার অর্থটা কি হবে, সে এত মেধাবী যে, হ্যাঁ মেধাবী ওয়াজ দিলে ছিল, আর ওয়াজ না দিলে এত মেধাবী যে, হ্যাঁ শি ইজ ট্যালেন্টেড, সে মেধাবী এরকম বলি আমরা। তাহলে সে এত মেধাবী যে সে কম্পিটিশনটা সহজেই জিতেছিল। ওকে, তারপরে আসেন, দ্য মুভি ওয়াজ সো ইন্টারেস্টিং দ্যাট আই ওয়াচ ইট টুয়াইস। দ্য মুভি was so interesting that, খেয়াল করেন ইন্টারেস্টিং, এবং এটা ইন্টারেস্টিং হওয়ার কারণে কি হয়েছে, এটা কারণ। তাহলে ফলাফল হিসেবে আমরা বা কারণ স্বরূপ আমরা কি লিখলাম ফলাফল হিসেবে, যে দ্যাট উই ওয়াচড ইট টুয়াইস, উই আছে মনে এটাকে না আই আছে, আই ওয়াচড ইট টুয়াইস। তাহলে এটার অর্থ কি হইতে পারে, আমি এটা 2বার দেখেছিলাম বা দেখেছি, শুধু দেখেছি বললেই হয়। বাংলায় আমি আপনাদের ব্যাখ্যা করছিলাম যে বাংলা অর্থে অনেক সময় আমরা দেখেছিলাম না বলে দেখেছি এটাও বলে। সো আপনারা অনেক সময় যারা ট্রান্সলেট করেন তারা এটা কনফিউজ হওয়ার কারণ নাই, কারণ আমরা কিন্তু দেখেছি, গিয়েছি, খেয়েছি, এটা কোন টেন্সের ক্ষেত্রে আমরা বলি এই ধরনের এন্ডিং হয় বাংলা অর্থে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো আমরা যদি বাংলায় দেখেছি বলি সেক্ষেত্রে কনফিউজ হওয়া যাবে না, এটা সম্পূর্ণ সিচুয়েশনের উপর বেসিস করে নিতে হবে। যে আপনার পুরো যারা বিশেষ করে বিসিএস এর ট্রান্সলেশন বা ব্যাংকের ট্রান্সলেশন যাদের দরকার পড়বে তাদের উদ্দেশ্যে বলতেছি। আর যারা আইএলস পড়বেন তাদের তো এটার দিকে ফোকাসই করা দরকার নেই, তারা ডিরেক্ট ইংলিশ পড়বেন, ইংলিশ বাক্যের অর্থ বোঝার চেষ্টা করবেন। তারা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা কখনোই নেভার এভার শেখার কোনো ট্রাই করবেন না। ওকে, দেখেন হ্যাঁ বলেন। না অ্যাডজেক্টিভ অ্যাডভার্বই হবে। সো কথাটা দ্বারাই তো আপনার
মানে আমরা বলি না যে এত ভালো, এত নোংরা, এত অসভ্য, এই কথাগুলো বলি না আমরা? এই এত কথাটা মানেই তো এখানে আমরা সো ব্যবহার করতেছি, তাই তো? তাহলে ওইটার পরে বেশিরভাগই অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ, বেশি হয় অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কম। অ্যাডভার্ব হয় কি না আমরা একটা এক্সাম্পল এখানে আছে, দেয়া আছে অলরেডি, দেখি। হি ভাইয়া স্পোক। কাইন্ডলি আরেকটা জিনিস জানার ছিল, সেটা এটার বাইরে, সেটা কি তাহলে মাছ মোড়ের পরও কিরকম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হয় নাকি? আচ্ছা, মা- আহ, আহ, হ্যাঁ, মাছ মোড়ের পরেও ইয়া হয়, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হয়। এটার কারণটা হচ্ছে আমরা আসলে পড়ি কিভাবে, আমি বলি ওই যে কে কাকে মডিফাই করতে পারে সেটা অনুযায়ী। ধরেন অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ঠিক আছে, আর মডিফাই নাউন করতে। নাউন প্রোনাউন ছাড়া দুনিয়া সবাইকে মডিফাই করে মনে হয় অ্যাডভার্ব, এরকম কিছু আর কি। হুম। এখন মোরের পরে আপনি যেটা বলছেন, মোরের পরে অ্যাডজেক্টিভ হবে সবসময়, ব্যাপারটা এমন না কিন্তু। মোর পিপল হইতে পারে না, মাচ মোর পিপল, মাচ মোর, এরকম, ধরেন মোর পিপল এটা হইতে পারে, হ্যাঁ। আর মাচ মোর বিউটিফুল, দুইটার আইডিয়া কিন্তু আলাদা। বিউটি হয় নাই, বিউটিফুল, এইটা তো মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, সেটা তো আমরা ওই যে ডিগ্রির মধ্যে কম্পারেটিভ ক্ষেত্রে আমরা জানি, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এইটা। আর মাছ দ্বারা হচ্ছে এই মোরকে আরও ইয়া করা হয়েছে, মাছ একটা অ্যাডভার্ভ, হ্যাঁ, মাছ একটা অ্যাডভার্ভ। তো আমি এটাই বলি, মাছ মোরের পরে অ্যাডজেক্টিভই হবে সবসময়, এরকম করা, এরকমভাবে শেখার দরকার নেই। আপনি শব্দগুলো কি হচ্ছে একটু খেয়াল করার চেষ্টা করেন। আমরা কি এটা মাছ মোর পিপল বলি না, অসম্ভব, বলাই যাবে না। মাছ মোর ওয়াটার বলতে পারবো যদিও, কারণ মাছ শব্দটা দিয়ে তো আর পিপল বলতে পারি না। বলতে পারি মেনি মোর পিপল বলতে পারি, মেনি মোর পিপল। তাহলে মোরের পরে আমরা যদি শিখি যে শুধুমাত্র কি হয়, অ্যাডজেক্টিভ হবে, ব্যাপারটা এমন না। কিন্তু দুইটার আইডিয়া আবার ভিন্ন, দুইটার আইডিয়া ভিন্ন। এখানে এটা সংখ্যা বুঝাইতেছে, এখানে এটা গুণের আধিক্য বুঝাইতেছে, গুণের পরিমাণ বুঝাই, দুইটা কাছাকাছি, তবে দুইটার হিসাব নিকাশ আলাদা। আপনি যেমন মেনি মোস্ট পিপল বলতে পারবেন না, মেনি মোস্ট পিপল বলা যাবে না, হ্যাঁ। তো এরকম ব্যাপারটা, সো দুইটারই আইডিয়া আলাদা। আচ্ছা, যাই হোক, এখন আসেন তো আমরা যেই জিনিসটা আপনাদের বলছি যেভাবে শিখবে, সেটা হচ্ছে আমি মোর পিপল বলতে পারবো, মোর বিউটিফুল বলতে পারবো, আপনি এভাবেই শিখবেন। তাহলে মোর পিপল যদি বলতে পারি, তাহলে আমি মোর আইডিয়াস, তারপরে মোর ফ্রেন্ডস, মোর সাজেশনস, এভাবে বলতে পারবো নিশ্চয়ই। মোর পিপল যদি আপনি কোনো এক জায়গায় পান, বুঝেন ব্যাপারটা, আপনি যদি কোনো এক জায়গায় রিডিং হ্যাবিটের সময় মোর পিপল পান, তাহলে ধরে নেব আপনি মোর ফ্রেন্ডসও বলতে পারবেন, আপনি মোর সাজেশনসও বলতে পারবেন, আপনি মোর আইডিয়াসও বলতে পারবেন, ঠিক আছে। এইভাবে করে আমার কোর্স করার পর আপনাদের একমাত্র দায়িত্বে হবে রিডিং হ্যাবিট, আর কোনো দিকে তাকানো যাবে না, প্রচুর পরিমাণে নিউজ পেপার থেকে রিডিং হ্যাবিট বাড়াইতে হবে। আচ্ছা, ভাই, সো মেনি পিপল বলা যাবে, সো মেনি পিপল। হ্যাঁ, বলা যাবে, বলা যাবে। সো মেনি পিপল আপনারা শোনেন নাই কখনো? সো মেনি পিপল তো বলছি, সো মেনি আইডিয়াস, হ্যাঁ, সো মেনি ইন্টারেস্টিং মেসেজেস, এরকমও বলা যায়। এখানে সোর অর্থ কি? সো খুব খুব খুব। আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যাডভার্ব যখন হয়, যে হি স্পোক সো সফটলি, সফটলি, এই যে স্পোক সফটলি, এটা হবে হি স্পোক সো সফটলি দ্যাট, দ্যাট এখানে আছে কি একটু দেখি আমরা, উইথ নোবডি কুড হেয়ার হিম, নোবডি কুড হেয়ার হিম, এটার অর্থ কি হতে পারে? সে এতই এত আস্তে কথা বলেছিল যে কেউ তাকে শুনতে পায়নি, শুনতে পারেনি বা শুনতে পায়নি, এরকম বলতে পারেন আপনারা, ঠিক আছে। এই যে এখানে কথাটা আছে, সে এত ধীরে কথা বলল যে কেউ তাকে শুনতে পারলো না, শুনতে পারলো না বা শুনতে পারেনি, অতীতকালের অর্থের মতন করে হবে আর কি, ঠিক আছে। স্যার, হ্যাঁ, বলেন। স্যার এই যে যে আমাদের সো দ্যাট এবং সো দ্যাট একসাথে এবং সো ডট ডট দ্যাট, আমরা যেটা স্যার এসএসসির ক্ষেত্রে আমার বলছি স্যার, আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করি, এটার যেমন ইফ এর মতো একটা
রুলস দেয় যে এই পাশ যদি আমাদের প্রেজেন্ট হয় আমরা ওই পাশে আপনার অক্সিলারি ভার্ব যেমন শ্যাল উইল এগুলো ব্যবহার করে করি, কিন্তু স্যার এটা কি কোনো নিয়ম আছে এটার? আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আমি সবগুলোর ক্ষেত্রেই বলছিলাম যে এগুলোর নিয়ম আছে, নাই এমন না, কিন্তু এগুলোর ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যে আপনার অর্থটা কথাটা মিলে কি না। যদি মিলাইতে পারেন অর্থাৎ মেক সেন্স ক্রিয়েট করে তাহলে ওকে। এখন আপনি যদি বলেন যে ফর এক্সাম্পল এমন যে সে এতই জোরে কথা বলেছিল যে আমি তাকে শুনতে পারবো না, ধরুন আপনি এটাই বলেন, সে এতই জোরে কথা বলেছিল যে আমি তাকে শুনতে পারবো না, কথাটা কি মিলছে? ডাজ ইট মেক সেন্স? না, মিলে নাই। মিলে নাই। তো তার মানে আপনি এতই আস্তে কথা বলেছিল আমি তাকে শুনতে পারবো না, শুনতে পারবো না বা শুনবো না ধরেন, তাহলে উইল হিয়ার ধরেন আমি বললাম এরকম, তাহলে অতীত আর ফিউচার মিক্স করা কি যাবে? সম্ভব? সম্ভব না, সম্ভব না। সো ব্যাপারটা যা, কিন্তু ন্যাচারালি মাথায় রাখবেন দুইটা কাজ যদি থাকে এবং দুইটা কাজ বেশিরভাগ সময়ে অতীত হলে অতীত হয়, প্রেজেন্ট হলে প্রেজেন্ট হয়, তবে প্রেজেন্টের সাথে আমরা চাইলে ফিউচার সবসময় ব্যবহার করতে পারি। যেমন আপনি যদি কিন্তু যদি দিয়ে সেন্টেন্সে আছেন, যদি সে আমার বাসায় আসে তাহলে আমি তাকে সিক্রেটটি শেয়ার করব। যদি সে আমার বাসায় আসে তাহলে এই কথাটা কোন ধরনের টেন্সের মধ্যে পড়ে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পড়ে। আমি তার সাথে সিক্রেটটি শেয়ার করব, ফিউচার ইনডেফিনিটে পড়তেছে। সো লিঙ্ক আপের ব্যাপারটা জানতে হবে। তবে ইট ডাজেন্ট মিন যে আপনার প্রেজেন্ট আর অতীত কখনোই হইতে পারে না। দের আর লট অফ সেন্টেন্সেস যে একসাথে হইতে পারে, বাট এটার সেন্স ক্রিয়েট হইতে হবে, সেন্স মিলতে হবে, অর্থ সঠিকভাবে বুঝাইতে হবে, এরকম ব্যাপারটা। আচ্ছা, তারপরে আসেন যে এখানে গেল সো, মাঝখানে একটা ওয়ার্ড বসতেছে, তারপর দ্যাট, কিন্তু আরেকটা আছে সো দ্যাট, ওটা আমরা যেন অথবা যাতে অর্থে ব্যবহার করি। হ্যাঁ, আমি তাকে হেল্প করি যাতে বা যেন সে আমাকে ফিউচারে আমার কথা মনে রাখে, যেন ফিউচারে সে আমার কথা মনে রাখে, এরকম। আমি আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখাই যেন আপনারা ভালোভাবে শিখতে পারেন, এই যে যেন অথবা যাতে, এই অর্থে আমরা একটা সো দ্যাট ব্যবহার করি। সো লেটস সি যে আমার বইয়ে কিভাবে আছে। এটি সাধারণত দুটি ভিন্ন কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে ব্যবহৃত হয়, যেখানে একটি কাজ অন্যটি ঘটানোর জন্য করা হয়। সো দ্যাট ব্যবহারের মাধ্যমে উদ্দেশ্য বোঝানো হয় এবং সাধারণত এটি ভবিষ্যতের সম্ভাব্য ফলাফল নির্দেশ করে। বাংলা বাক্যে এর অর্থ যাতে বা যেন অর্থে ব্যবহৃত হয়, সো দ্যাটের পর পুরো একটি বাক্য ব্যবহৃত হয়, এটা বলছি। তাহলে খেয়াল করেন, বাংলা বাক্যে যেন অথবা যাতে অর্থে ব্যবহার করা হয় এবং এটা উদ্দেশ্য বোঝানোর জন্য। অর্থাৎ আমি যে একটু বললাম আপনাদেরকে আমি ফ্রি হ্যান্ড রাইটিং শেখাইতেছি, এখন শিখাইতেছি কেন? একটা উদ্দেশ্য আছে, তাহলে সো দ্যাটটা ব্যবহার করি উদ্দেশ্যটা প্রকাশ করার জন্য বা উদ্দেশ্যটা বোঝানোর জন্য, উদ্দেশ্য বোঝানোর জন্য। তাহলে সো দ্যাট আপনারা যেন পরীক্ষা ভালো করেন। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখাইতেছি যাতে করে পরীক্ষায় আপনি ভালো মার্ক পান, তাহলে আমার এই সো দ্যাট দ্বারা আমি উদ্দেশ্য বুঝাইতেছি। উদ্দেশ্য কি? পরীক্ষায় ভালো মার্ক পাওয়া বা আপনারা পরীক্ষায় ভালো করা, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এরপরে এক্সাম্পল দেওয়া হয়েছে যে শি স্টাডিড হার্ড সো দ্যাট শি কুড পাস দ্য এক্সাম। আমি একটু লিখি বাক্যটা। স্টাডিড হার্ড সো দ্যাট এটা একসাথে হবে বলতে মানে এরকম না, আবার এইভাবে না, মানে এখানে আর মাঝখানে অন্য কোনো শব্দ হবে না। তাহলে শি স্টাডিড হার্ড সো দ্যাট কি ছিল? শি কুড পাস দ্য এক্সাম। পাস দ্য এক্সাম। আচ্ছা, আমি যে একটু আগে বললাম আমি আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাচ্ছি যেন আপনারা পরীক্ষায় পাস করতে পারেন, এটাকে আমরা কিভাবে করতে পারি? তাহলে ধরেন আম টিচিং ইউ, এটাকে আমি আপনার শিখাইতেছি, এটা না বলে আমি আপনাদের শেখাই বললেও অ্যাকুরেট করা যায় অর্থটা। আমি আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং শেখাই যেন আপনারা পাস করতে পারেন বা এরকম। আম টিচিং ইউ ফ্রি হ্যান্ড রাইটিং
so that you can get good mark in exam এইতে। তাহলে এই যে আমি শিখাইতেছি এটা সোদের দ্বারা একটা উদ্দেশ্য বোঝাবো। এখন শিখাইতেছি কেন, উদ্দেশ্য কি, উদ্দেশ্য সোদের জানে আপনারা ইউ ক্যান গেট গুড মার্ক ইন এক্সাম, আপনারা জানে এক্সামে ভালো মার্ক পেতে পারেন। এই আগের এক্সাম্পলটা বইয়ে আছে, এটা এক্সাম্পলটা বইয়ে নাই, এটা জাস্ট আমি এখন সিচুয়েশন পার্সপেক্টিভে বললাম। তাহলে শি স্টাডিড হার্ড সো দ্যাট শি কুড পাস দ্য এক্সাম, যাতে করে সে পরীক্ষায় পাস করতে পারে সেই জন্য সে কঠোর পরিশ্রম করেছিল বা অনেক ভালো করে পড়েছিল। আরও কিছু উদাহরণের মধ্যে, আচ্ছা এখানে ব্যাখ্যাও করছি, প্রত্যেকটার মধ্যে ব্যাখ্যা আছে, এক্সাম্পল দেওয়ার পরে ব্যাখ্যা আছে। বাক্যটিতে দুটি ভিন্ন কাজ কি, কঠোর পড়াশোনা ও পাশ করা এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে। অর্থাৎ পাশ করার কাজটি সম্পূর্ণ করতে হলে পড়াশোনা করতে হবে বোঝাতে সোদের ব্যবহার করা হয়েছে এরকম। আচ্ছা, অর্থাৎ আপনি যদি পাশ করতে চান তাহলে আপনাকে কি বলে, যদি পরীক্ষায় পাশ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, স্টাডি হার্ড করতে হবে বা পাশ করার উদ্দেশ্য, আচ্ছা মানে পড়ার উদ্দেশ্য। আবার আপনি যদি পরীক্ষা গুড মার্ক পাইতে চান, আমি পড়াইতেছি আপনাদেরকে, এটার উদ্দেশ্য কি, পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনার পরীক্ষায় পাশ করা, এরকম ব্যাপারটা। এখন এখানে এক্সাম্পল দিছি, বড় এক্সাম্পলগুলা একটু দেখি আমরা। ধরেন আচ্ছা, NASA developed new technologies so that astronauts can travel further into space। আমি একটু বাক্যটা লিখি। নাসা তো চিনি আমরা, নাসা কি জানেন নাকি কেউ? মহাকাশ, আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে নাসা। তাহলে নাসা ডেভেলপড নিউ টেকনোলজিস, আমরা যখন নতুন কিছু তৈরি করি এটাকে সব ডেভেলপ দিয়ে বলা হয়। ভ্যাকসিন তৈরি করা, আইডিয়া তৈরি করা, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় ডেভেলপ ব্যবহার করে ভার্ব আকারে। তা নাসা ডেভেলপড নিউ টেকনোলজিস সো দ্যাট অ্যাস্ট্রোনট মানে কি, না নভোচারী। ওটা তো হচ্ছে অ্যাস্ট্রোনিশ মানে হচ্ছে অবাক হওয়া, আর এটা হচ্ছে অ্যাস্ট্রোনটস মানে হচ্ছে নভোচারী। আচ্ছা, নাসা ডেভেলপ নিউ টেকনোলজি সো দ্যাট অ্যাস্ট্রোনটস ক্যান ট্রাভেল ফার্দার ইনটু স্পেস। এখানে একটা জিনিস খেয়াল করেন, একটু আগে আমি যে জিনিসটা বলছিলাম যে যদি প্রেক্ষাপট মিলে যায়, আপনার সেন্স যদি ক্রিয়েট করে, তাহলে বর্তমান অতীত হইতে পারে। এই বাক্যটা একটা লক্ষ্য করেন তো, এখানে ডেভেলপড আছে আর এখানে কি আছে, ক্যান আছে। এবং এই বাক্য কিন্তু আমি নিজে প্রডিউস করি নাই, এটা নিউজ পেপার, অনলাইনের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন আর্টিকেল, এইসব জায়গা থেকে নেওয়া হয়েছে এক্সাম্পলটা। তো তার মানে আমি ব্রেন থেকে করলে না হয় সাবকনশিয়াস মাইন্ডে ভুল হইতে পারে, তারা কি ওই নিউজ পেপারগুলোতে বাক্যটা ভুল লেখছে? না, ভুল লেখে নাই। ব্যাপারটা হচ্ছে এটা মেক সেন্স করে। ওরা নাসা হচ্ছে নিউ টেকনোলজিস ডেভেলপ করছে অতীতে, এখন তখনকার এটা ডেভেলপ করছে কেন, যেন আমরা বর্তমানেই থেকেও বা এখন এই বর্তমান কালেও কী করতে পারি, আপনার এই ফার্দার ইনটু স্পেসে কী করতে পারে, ট্রাভেল করতে পারে আরও। আচ্ছা দেখেন, তাহলে নাসা আমি দেখেন বাক্যটার অর্থ এখানে ট্রান্সলেট করছি কি, নাসা নতুন প্রযুক্তি উন্নয়ন করেছে, মানে তৈরি করেছে, এটা উন্নয়ন করা, তৈরি করা, বিকশিত করা, ডেভেলপ করতে ব্যবহার করা হয়, যাতে মহাকাশচারীরা আরও দূরে মহাকাশে ভ্রমণ করতে পারে, যাতে সো দ্যাট দ্য অ্যাস্ট্রোনটস মহাকাশচারীরা বা নভোচারীরা ক্যান ট্রাভেল ফার্দার মানে আরও দূরে ইনটু স্পেস, মহাকাশে আরও দূরে ভ্রমণ করতে পারে। তাহলে দেখেন এটা কিন্তু ইয়ে হয়েছে, এটা চাইলে কুড দিয়েও করা যাবে, ইটস অলসো মেক সেন্স, ওকে, এটা কুড দিয়েও করা যাবে, তখন এটা অতীতকালের হবে, তখনকার জন্য, এখনকার ইফেক্টিভ না হইতে পারে। তো আমার এটা ইট উইল ডিপেন্ড অন দ্য কনটেক্সট। আমি ধরেন ফর এক্সাম্পল আমি আবিষ্কার করছি, ধরেন আমি ফর এক্সাম্পল এই বইটা
আজ থেকে ধরেন 12তম ব্যাচে গিয়ে আগামী বছরের শুরুর দিকে ফর এক্সাম্পল 12তম ব্যাচ বা 13তম ব্যাচ, আমি বললাম এই বইটা লিখছি, এই বইটা লিখছিলাম যেন আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন বা আপনারা ইংলিশটা ভালোভাবে শিখতে পারেন বা ইংলিশটা প্র্যাকটিক্যালি শিখতে পারেন বা রাইটিংটা প্র্যাকটিক্যালি শিখতে পারেন। তাহলে খেয়াল করেন কথাটা, আমি যে বইটা লিখছি বইটা তো লিখছি 2025 সালে, কিন্তু তাহলে আমি বইটা লিখেছিলাম যেন আপনারা পরীক্ষায় ভালো মার্ক পান। তাহলে তাদের পাওয়াটা 12তম ব্যাচের পাওয়াটা তখন বর্তমান 26 সাল, কিন্তু আমি বই লিখছি 25 সাল। তাহলে এইটা লিখার ব্যাপারটা আই রোড দিস বুক এরকম হতে পারে, এটা অতীতকাল, সো দ্যাট ইউ ক্যান গেট গুড মার্ক ইন এক্সাম, ওইটা কিন্তু বর্তমান তখন। সো দুইটা কিন্তু সেন্স মেক করে, এই জন্য বলছি গদবাদা মুখস্থ করা দরকার নেই। মুখস্থ কিছু কিছু জায়গায় করা লাগে কয়েকটা জিনিসে, যেমন ইফের ক্ষেত্রে অবাস্তব বাস্তব হইলে এইভাবে করিয়ে দেওয়া লাগে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাস্ট হ্যাভ এরকম করে দেওয়া লাগে, শুড হ্যাভ এরকম করে দেওয়া লাগতে পারে। আর বাস্তব হইলে অতীতকালের বাস্তব, বর্তমানকালের অবাস্তব ঘটনা হইলে উড কুড এরকম দেওয়া লাগে। তো এই কয়েকটা জিনিস হয়তো মাথায় রাখা লাগে। আর নর্মালি এমনি যত আমরা যা কিছু তৈরি করি এগুলোর ক্ষেত্রে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, এবং এই কনটেক্সট অনুযায়ী আপনাকে বাক্য ব্যবহার করতে হবে। এই কনটেক্সটের আইডিয়াটা ডেভেলপ করতে হবে রিডিং হ্যাবিটের মাধ্যমে। আমার ধারণা এতগুলো ক্লাস করার পর আপনাদের আইডিয়াগত জায়গা থেকে অনেক ইমপ্রুভমেন্ট হওয়ার কথা, যদি সবগুলা ক্লাস করে থাকেন। আর যদি আজকেই কারোর প্রথম ক্লাস হয়, ভাই আজকেই আসলাম 29তম ক্লাসে না 28তম ক্লাসে আজকেই প্রথম আসলাম, তাকে আমার সেলুট। ঠিক আছে, ফার্দার অর্থ কি ভাইয়া? ফার্দার মানে আরও। আচ্ছা, এই যে ভালো একটা কোয়েশ্চেন করছেন, ফার্দার দুই ধরনের আছে, এটা একটা ফার্দার, এটা একটা ফার্দার। এবং ইন্টারেস্টিংলি আপনি ডাউট সলভ এই বইয়ের 331 নাম্বার পেজে ফার্দার ভার্সেস ফার্দার, দুই ফার্দারের আলোচনা করা আছে। সো আমি আমার প্র্যাকটিক্যাল এই যে দেখছেন, আপনার কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, এবং এই দুইটা পাওয়ার পরেও কোয়েশ্চেন আসতে পারে, আরও আছে। একটু আগে একটা ওয়েদার লিখছি না, আবহাওয়া বুঝাইতে, এই ওয়েদার আর একটা আছে ওয়েদার, দুইটার মধ্যে পার্থক্য কী এটাও আলোচনা আছে বইয়ে। ডাউট সলভের 331 নম্বর বইয়ে আছে, এটা পেজে আছে। একটা আবহাওয়া, একটা হচ্ছে কি না বুঝাইতে, মানে যাব কি যাব না, করব কি করব না এরকম বুঝাইতে। আর ফার্দারের ব্যাপারে আসেন, এই যে ফার্দার, আরো একটা পুনরায় এরকম কিছু। বুঝি নাই। ফার্দার মানে একটা আরো আর একটা হলো পুনরায় এরকম কিছু। না আমি বলি দেখেন, এখানে দেয়া আছে উপরের যে ফার্দারটা, এটা দূরত্ব বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ফার থেকে, ফার মানে কি দূরে, হি ইজ ফার এওয়ে ফ্রম দ্য কান্ট্রি এরকম বোঝাই আমরা, ওইটা থেকে আসতে ফার্দার। আমি এখানে কি ব্যবহার করছি, শারীরিক বা মাপযোগ্য দূরত্ব বোঝাতে ব্যবহার করা হয়, এটি সাধারণত দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয়। অপরদিকে ফার্দার মানে অতিরিক্ত, আরও বা গভীর বোঝাইতে ব্যবহৃত হয়, মানে এই ফার্দারটা অতিরিক্ত, আরও, গভীর এরকম। যেমন ফার্দার দূরে অর্থে, দ্য স্টোর ইজ ফার্দার দেন আই থট, দোকানটি আমার চিন্তা থেকে আরও দূরে। তারপরে ফার্দার মানে আরও, উই নিড টু ইনভেস্টিগেট দিস ম্যাটার ফার্দার, ফার্দার আমাদের এই ব্যাপারটা আরও ইনভেস্টিগেট করা উচিত। তাহলে এক ফার্দার মানে দূরত্ব বোঝাইতেছে, আরেক ফার্দার মানে হচ্ছে আপনার আরও এরকম বোঝানোর জন্য বা অতিরিক্ত কিছু বোঝাইতে ব্যবহার করা হয়। সো ব্যাপারটা হচ্ছে এইটা। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার মাথার মধ্যে ছিল হুইলার উড, হঠাৎ করে চলে গেছে, একটু স্টিক করতেন হুইলার উডটা একটু। হুইল তো জানি যে ভবিষ্যতে কোনো কিছু একটা হবে, সেটার জন্য আমরা হুইল ব্যবহার করি। হ্যাঁ, উডটা এটা হলে একটু স্যার একটু পেস লাগে যে উড ব্যবহার। উডের অনেকগুলো ব্যবহার আছে। উডের একটা ব্যবহার হচ্ছে উইলের অতীতকাল, এটা নর্মাল। এছাড়া উড সম্ভাবনা বোঝানোর জন্য ব্যবহার করা হয়, অনুরোধ করতে ব্যবহার করা হয়। হ্যাঁ, কুড এবং উড এই দুইটাই হচ্ছে অনুরোধ করতে। এই জিনিসটাও বইয়ে আছে। দাঁড়ান আমি যাই একটু, আমি কিভাবে লিখছি এটা একটু দেখি। মানে এই ব্যাখ্যাই লিখছি, কিন্তু এইখানে কেমন লিখছি একটু আর একটু দেখি। কি ছিল যেন, উটকুট। আচ্ছা, মুরাল ভার্বে থাকবে। ভাইয়া আমার তো তর্স হচ্ছে না, কখন আপনার বই পাবো? 150 পেজ। 150 পেজ। আচ্ছা
এখানে মোডাল ভার্বের ক্ষেত্রে উইল আলোচনা করি নাই, কারণ উইল ন্যাচারালি ফিউচারের জন্য ব্যবহার করা হয়, সো এটার আলোচনা করি নাই, কিন্তু উডটা আলোচনা করছি। আমি একটু আপনাদের দেখাই 150 পেজ। হ্যাঁ, উড ব্যবহৃত হয় বিভিন্ন প্রেক্ষাপটে। যেমন ভবিষ্যতের কোনো কিছু ঘটার সম্ভাবনা, এই যে একটু আগে বলছিলাম উড এবং কুড অনুরোধ সম্ভাবনা বোঝাইতে ব্যবহার করা হয়। কোনো কিছু ঘটার সম্ভাবনা, কোনো পরিস্থিতিতে কিছু করার অভিপ্রায় বা ইচ্ছা, কাল্পনিক বা হাইপোথেটিক পরিস্থিতিতে কিছু বোঝানোর, কিছু ঘটার সম্ভাবনা বোঝাতে। উডের পর ভার্বের বেস ফর্ম হয়। নিচে উডের বিভিন্ন ব্যবহার আলোচনা করা হলো। ব্যবহার নাম্বার 1 হচ্ছে ভবিষ্যতের অভিপ্রায় বা ইচ্ছা, যেটাকে আমরা ইচ্ছাই বলি। এটা হচ্ছে আই উড বি থ্রিলড টু কন্ট্রিবিউট দ্য অ্যাডভান্সমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য কামিং ইয়ার্স। আগামীর কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে অবদানাতে খুবই উচ্ছ্বাসিত হব। এই যে অভিপ্রায় বা ইচ্ছা প্রকাশ করতেছি আমি উড দ্বারা। আমরা বলি না, আপনারা ওই যারা লেটার লিখতেন তাদের মনে আছে আই উড বি ভেরি হ্যাপি, এরকম করে আমরা বলি আই উড বি ভেরি হ্যাপি ইফ ইউ রিপ্লাই সো আর্লি, এরকম বলি। আমরা সব বলি স্যার আপনি যদি আমার এই কাজটা করে দেন বা আপনি যদি এটা রিপ্লাই দেন আমি অনেক খুশি হব, তখন আমরা আই উড বি বলি। এটা হচ্ছে আমি ইচ্ছা প্রকাশ করছি। হ্যাঁ, আই উড লাইক টু আমরা বলি না, আই উড লাইক টু থ্যাঙ্কস টু মাই টিচার্স অ্যান্ড মাই প্যারেন্টস অ্যান্ড আদার সাপোর্টার্স, এরকম করে বলি। এই যে আই উড লাইক টু ব্যবহার করলাম, মূলত হচ্ছে উড অভিপ্রায় বা ইচ্ছা প্রকাশ করছি আমি, আর লাইক হচ্ছে ভার্ব আকারে পছন্দ অর্থে ব্যবহার করা হয়েছে, পছন্দ। তাহলে এখানে যে উডটা হলো এটা তো অতীতকাল না, এটা হচ্ছে ইচ্ছা বা অভিপ্রায়। অভিপ্রায় যেই কথা, ইচ্ছা একই কথা। সো এটা হচ্ছে 1 নম্বর ব্যবহার। 2 নম্বর হচ্ছে কাল্পনিক বা হাইপোথেটিক পরিস্থিতিতে। এক্সাম্পল আছে ইফ আই ওয়ার, ওই যে উড ব্যবহার করতাম আমরা ইফের মধ্যে, পড়ছিলেন মনে আছে? ওই যে বর্তমানকালের অবাস্তব ঘটনার ক্ষেত্রে আমি যদি তুমি হইতাম, ইফ আই ওয়ার ইউ আই উড স্ল্যাপ হিম। আমি যদি তুমি হইতাম আমি তাকে থাপ্পড় মারতাম। এটা একটা কাল্পনিক সিচুয়েশান, বর্তমানকালের অবাস্তব ঘটনার ক্ষেত্রে কাল্পনিক সিচুয়েশান। ঠিক আছে, এইটা একটা। আরেকটা হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা বা অনুমান বুঝাইতে। খেয়াল করেন, উইথ দ্য র্যাপিড অ্যাডভান্সমেন্ট ইন দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস উই উড লাইকলি সি আ ড্রাস্টিক রিডাকশন ইন ফসিল ফুয়েল ডিপেন্ডেন্সি ওভার দ্য নেক্সট ডেকেড। আমি এখানে পরে কিন্তু এক্সাম্পল দিছি অনেক, হ্যাঁ, একটা এক্সাম্পল দেওয়ার পরে একসাথেও এক্সাম্পল দিছি। আমি তারপরে বাক্যটা বোঝাই যে সম্ভাবনা বুঝাইতে কীভাবে ব্যবহার করা হয়। উইথ দ্য র্যাপিড অ্যাডভান্সমেন্ট ইন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, অর্থাৎ রিনিউয়েবল নবায়নযোগ্য জ্বালানির উৎসতে যে র্যাপিড অ্যাডভান্সমেন্ট হইতেছে, এইটার সাথে উই উড লাইকলি সি আ ড্রাস্টিক, লাইকলি মানে হচ্ছে সম্ভাবনা বোঝায়, লাইকলি মানে সম্ভাবনা বোঝায়। এই লাইকলি, আনলাইকলি এবং আনলাইকের মধ্যে পার্থক্য, আনলাইকের ব্যবহার এবং পার্থক্য ডাউট সলভে আছে। এবং আপনার আনলাইক আর আনলেসের পার্থক্য, না আনটিল আনলেস, এগুলোর পার্থক্য ডাউট সলভে আছে। দেখেন, উই উড লাইকলি সি আ ড্রাস্টিক রিডাকশান ইন ফসিল ফুয়েল ডিপেন্ডেন্সি ওভার দ্য নেক্সট ডিকেড। নবায়নযোগ্য শক্তির উৎসগুলোর দ্রুত অগ্রগতির সাথে, এটা হচ্ছে প্রথম বলছিলাম উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ ইন রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এটা আগামী দশকে সম্ভবত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা ব্যাপক হারে হ্রাস পাবে। সম্ভাবনা বোঝানোর জন্য একটু খেয়াল করেন, আমরা যারা এটা মুখস্থ করি যে উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, তাদের ক্ষেত্রে এই আইডিয়াটা, এই সেন্টেন্সটা যখন আপনি পত্রিকায় পাবেন, এত বড় সেন্টেন্সটা, তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে। কেন খারাপ হয়ে যাবে? কারণ আপনি তো শিখছেন পাস্ট ফর্ম। তাহলে এখানে তো বলা আছে যে নেক্সট ডেকেড, আগামী দশকে সম্ভবত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা ব্যাপকভাবে হ্রাস পাবে। সম্ভবত বোঝাইতেছে লাইকলি দিয়ে, লাইকলি, কিন্তু তারপরও এই বাক্যে উড ব্যবহার করছে, কারণ এই পুরো কথাটা একটা সম্ভাবনা বা অনুমান করতেছে যে নবায়নযোগ্য শক্তির উৎসগুলা দ্রুত অগ্রগতির সাথে, যদি দ্রুত অগ্রগতি হয় আর কি, আগামী দশকে সম্ভবত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা ব্যাপক হারে হ্রাস পাবে। এই যে হ্রাস পাবে, ফিউচারের একটা আপনার কি করা হয়েছে, প্রেডিকশান, অনুমান বা হচ্ছে সম্ভাবনা, ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাইতেছে। ওই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, উইল লাইকলি সি না ব্যবহার করে উড লাইকলি সি ব্যবহার করছি। তার মানে উইলের পাস্ট ফর্ম না, এখানে আসলে অনুমান বা সম্ভাবনা বোঝাইছে। তার এখানে আরও একটা ব্যবহার আছে, ভদ্রভাবে অনুরোধ বা প্রস্তাব বোঝাইতে। উড ইউ মাইন্ড এক্সপ্লেইন দ্য
প্রজেক্টস টাইমলাইন ইন মোর ডিটেলস ডিউরিং দ্য মিটিং টুমোরো। আপনি কি কালকের মিটিংয়ে প্রকল্পের সময়সীমা আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারেন বা ব্যাখ্যা করবেন কি না, এটা। তাহলে অতীতে করতো এমন ঘটনা, অতীতকাল হচ্ছে উইলের পাস্ট ফর্ম, যেটা সেটার আলোচনা করলাম না। তাহলে যেই জিনিসগুলো আমরা পাইলাম যে উড আসলে কোথায় ব্যবহার করে, একটা হচ্ছে ভবিষ্যতের অনুমান বা সম্ভাবনা বুঝাইতে, আরেকটা হচ্ছে আপনি আপনার নিজের একটা ইচ্ছা প্রকাশ করতেছেন। এটার বাস্তব উদাহরণ আমরা সবসময় বক্তৃতার মধ্যে পাই। আই উড লাইক টু থ্যাঙ্ক টু মাই প্যারেন্টস, এরকম করে আমরা স্পিচ ডেলিভার দেই। তাহলে এটা একটা ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশের জন্য ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে বর্তমানকালের অবাস্তব ঘটনা, এটা আমরা ইফের মধ্যে পড়ছি, যে সে যদি আমার বাসায় আসতো, ইফ হি কেম টু মাই হাউস, আমি তার সাথে নিউ মার্কেট যাইতাম, আই উড গো টু নিউ মার্কেট উইথ হিম। তাহলে এই যে আই উড বলছি, আই উড, এবং আপনার এই ইফ আলোচনার সময় আমি কিন্তু বলছিলাম দুইটা সিচুয়েশান, অবাস্তব দুইটা সিচুয়েশান, একটা হচ্ছে বর্তমানকালের অবাস্তব, একটা হচ্ছে অতীতকালের অবাস্তব। বর্তমানকালের অবাস্তবের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি, আর অতীতকালের অবাস্তব উড হ্যাভ ব্যবহার করি। এখানে আরও আছে, কুড হ্যাভ আছে, হ্যাঁ, তারপরে শুড হ্যাভ আছে, আর বর্তমান ক্ষেত্রে উড কুড শুধু ব্যবহার করি, এরকম। তো এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আমরা যেন কোন আলোচনায় ছিলাম, এখানে এক্সাম্পলে ছিলাম সো দ্যাট দিয়ে, মানে যাতে বোঝানোর জন্য। আমি এটা আরেকটা ডুপ্লিকেট কপি নেই। ওকে ভাইয়া বর্তমান ক্লাসগুলো আমরা 6 বেসে দেওয়া হচ্ছে না, ওই যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। না 6 বেসে ওই যে নতুন মানে জয়েন্ট ক্লাস নেওয়ার শুরু থেকে মানে 6 বেসে কোনো ক্লাস দেওয়া হয় না আর কি। 6 ব্যাচে দেওয়া হয় না বলতে কোথায়? এই ওয়েবসাইটে? জি আচ্ছা, তাহলে আমি এটা একটা খোঁজ নিব, এটা দিয়ে দেওয়ার কথা। লাস্টে কয়েকদিন আগে একটা ক্লাস নিল প্রেজেন্ট পার্টিসিপল বা এই যে বা জিরান্ডের একটা ক্লাস নেওয়া, খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তো ওইটা আমি মানে সার্চ দিয়েছি কিন্তু পাই নাই আর কি। আচ্ছা, তাহলে আমি আজকে বলে দেবো যে যুক্ত করে দিতে, চেক করে যুক্ত করে দিতে বলবো। ভালো একটা কথা বলছেন। আমি তো ভাবছি সাথে সাথে দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, যাই হোক, তাহলে নাসা ডেভেলপড নিউ টেকনোলজিস সো দ্যাট অ্যাস্ট্রোনটস ক্যান ট্রাভেল ফার্দার ইনটু স্পেস। ফার্দার মানে দূরে, ফার থেকে আসছে, দূরত্ব বুঝাইতেছে, দূরে বুঝাইতে, দূরে। এখন দূরের ফার থেকে আরও আসছে ফার্দার, ফার থেকে আরও আসছে ফার্দার, ফার্দেস্ট, এরকম। তো যাই হোক, এরপরে আসেন আরও একটা এক্সাম্পল দেখি আমরা এইখান। কেউ কিছু বলছেন? হ্যাঁ ভাই, এটা ইনটু স্পেস হলো কেন? ইনটু স্পেস হইলো কেন? ও আচ্ছা, স্পেস তো মহাকাশ বোঝাইতেছে, মহাকাশ। এখন মহাকাশের ভিতরে বোঝাইতে ব্যবহার করছে ইন অথবা ইনটু হয়, ভিতরে বোঝাইতে। এখন যদি স্বভাবতই কোনো কিছু ভিতরে থেকে যায় সেখানে ইন, আর বাইরে থেকে ভিতরে যাওয়া অর্থে আমরা ইনটু ব্যবহার করি। তো স্পেসে তো আমরা বাইরে থেকে যাব, পৃথিবী থেকে স্পেসের ভিতরে যাব। আচ্ছা, এখানে আমরা সৌদের দিয়ে আরো এক। স্যার, হ্যাঁ বলেন। স্যার আপনার বইতে কি যে গেটের যে বিভিন্ন রকমের ব্যবহার, ওইটাই করছেন আপনি, যুক্ত করছেন? না, গেট আনি নাই। গেটের বিভিন্ন ব্যবহার, এটা কোনো ব্যবহার না, মানে এটা ইংলিশের ব্যবহার না, এটা গেটের অর্থগত চেঞ্জ। এটা হ্যাভেরও আছে, এরকম অ্যাড করতে গেলে অসংখ্য আছে। যেমন ধরেন ডিসিপ্লিন, হ্যাঁ, ডিসিপ্লিন মানে হচ্ছে আপনার শৃঙ্খলা, এটা অর্থ শাস্তি দেওয়া। একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে, এটা হচ্ছে ভোকাবুলারি শেখার জায়গা থেকে আসবে। আমরা না সাধারণত বলি যে গেটের অনেকগুলো ব্যবহার আছে, অনেকগুলো ব্যবহার না, গেটের অনেকগুলো অর্থ আছে। হ্যাভের অনেক, আপনি সার্চ দেন এখনই, হ্যাভর তো খাওয়া অর্থ আসবে দেখবেন, হ্যাভর তো থাকা অর্থ আসবে। হ্যাঁ, আপনি ইয়াতে ডিকশনারিতে সার্চ দিলে পাবেন। তো এটা তো ভোকাবুলারি মিনিং, এটা ব্যবহারের কিছু নাই যে আমি এটার আলাদা টপিক বানিয়ে ব্যবহার করব। আলাদা টপিক বানিয়ে ব্যবহার করছি কোনগুলা? হ্যাভ এবং বি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন আই উইল বি গোয়িং অথবা আই উইল বি টকিং ফর এক্সাম্পল, এখানে এটা অক্সিলারি ভার্ব। কিন্তু আমি যদি বলি আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো, এখানে হচ্ছে এটা মেইন ভার্ব। এরকম হ্যাভ আছে। তো এটা আমি হচ্ছে কনফিউশন ক্লিয়ার নামে একটা পেজ নাম্বার 67-তে হ্যাভ অ্যান্ড বি দুটি মেইন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার
ব্র্যাকেটে লিখছি কনফিউশন দূর করি, ওইখানে আলোচনা করছি। এরকম যেগুলো দরকার আশা করি সব কিছুই প্রায় আনছি। দুই একটা খুঁটিনাটি ইংলিশের যদি অ্যাডভান্স লেভেলের ওই যে কি বলে নেটিভদের কথায় কিছু জিনিসপাতি থাকতে পারে ওগুলা, কিন্তু এই বইটা পড়লে 99% আপনার রাইটিংয়ের জন্য ইফেক্টিভ এবং লাগবে, এর বাইরে ব্যবহারের দরকারও নাই। এইগুলা শিখলে কি নাই আপনি আমাকে বলেন, আপনার বাক্য তৈরির জন্য যা যা ব্যবহার করি, এই যে ইফ ট্রু, তারপরে ইনস্টিড অফ, ইনক্লুডিং, ডিউরিং, ইন টার্মস অফ, নেভারথেলেস, মিন হোয়াইল, হাইওভার, আদারওয়াইজ, লেখার স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য যা লাগবে সবই যুক্ত করছি। এই বই একদিনে লিখি নাই, প্রথম কথা হচ্ছে আমার আইডিয়াগত ডেভেলপ করছি অনেক দিন ধরে, আমি 2017 সাল থেকে পড়াই, আমার এতদিন কেন বই ছিল না, ব্যাপারটা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে এটা লেখা হয়েছে, এই বইয়ের তথ্য কালেকশন হয়েছে আরও, আপনারা যারা যুক্ত আছেন তারা অবশ্য অনেকেই জানেন, ব্যাচ 6-5-এরও অনেকে জানেন যে বই বের হবে করতেছিলাম, হ্যাঁ, ওই তখন থেকে বইয়ের কাজ চলতেছিল, এবং লাস্ট 3 মাস ধরেন টানা একেবারে পুরো খুঁটিনাটি দেখে ইয়া করা হয়েছে, ঠিক আছে। তারপরে এডিটিংয়ে ছোটো বানানগত ভুলটুল থাকলেও থাকতে পারে, এগুলা পরে হয়তো বা ইয়া করে ফেলা যাবে, ওইটা কোনো মেজর ইস্যুও না। আচ্ছা, যাই হোক, আসেন। ভাইয়া আমরা এই বইটা কমপ্লিট করলে মোটামুটি ভালো একটা মানে ফ্রি হ্যান্ড লিখতে হবে, তো কোনো কনফিউশন দূর করতে এই বই ভালো লাগলে মোটামুটি রাইটিং না, এই বই শিখতে পারলে অ্যাডভান্স লেভেল রাইটিং গ্যারান্টি দিলাম। এই বইয়ের একেবারে যারা আইএলস দিবেন তারা 8.5 পাবেন, যদি এই বই 8.5 পাবেন রাইটিংয়ে, যেটা প্রায় ইম্পসিবল। রাইটিংয়ে মার্ক তোলা যায় 8 পর্যন্ত তোলা যায়, কারণ 8.5 তোলা যায় না বা 9 তোলা যায় না, কারণ হচ্ছে স্পেলিং মিস্টেক হয়, মনের অজান্তে গ্রামার মিস্টেক হয়, আইডিয়াটা পুরোটা ডেভেলপড হয় না, রাইটিংয়ের মধ্যে এটা হয়। কিন্তু আপনার লেখার স্ট্যান্ডার্ড 8.5 কিংবা 9 পর্যন্ত, 9 পর্যন্ত হবে এই বই পড়লে, মোটামুটি না। কারণ এই বই আমি কিছু বাদ রাখছি, ড্যাংলিং মডিফাইয়ের আলোচনা করি নাই, ফর এক্সাম্পল ইনভার্সন আলোচনা করি নাই, কিন্তু আসলে আলোচনা করি নাই ব্যাপারটা এমন না। ব্যাপারটা নট অনলি বাটলসের সময় বলছি যে যদি নেগেটিভ দিয়ে বাক্য শুরু হয়, যেমন নট অনলি বাটলস নোটের মধ্যে লিখে দিছি, তখন আপনার মেইন যে ভার্ভটা যে সাবজেক্টটা তার আগে অক্সিলারি ভার্ভটা আসে। এটা আমার নো সোনার হেডের ক্ষেত্রেও সেম বা এরকম আকারে একটা নোট লিখে দিছি। তার মানে আমি ড্যাংলিং মোটিভে আলোচনা করছি, বাট আপনার এই নামটাই জানতে দেই নাই যে আমি ড্যাংলিং মোটিভে ইনভার্সন আলোচনা করছি, আপনার এই নামটাই জানতে চাই নাই। ভাই নামটা জানা তো জরুরি না। এক্স্যাক্টলি, নামটা জানা তো দরকার নাই, আপনার ওই রাইটিংটা লাগবে যে নট অনলির যদি দিয়ে বাক্য তৈরি করতে যাই, আমাকে নট অনলির পরে পুরো একটা বাক্য আনতে হইলে আমাকে অক্সিলারি ভার্বটা সামনে আনতে হবে। নট অনলি ডিড শি মেক আ হিউজ প্ল্যান, আমি বললাম নট অনলি ডিড শি মেক আ হিউজ প্ল্যান, শুধুমাত্র সে একটা বড় প্ল্যানই করে নাই, বাট অলসো এটা কিছু একটা বললাম। তো নট অনলির পরে পুরো একটা বাক্য হয়েছে, বাট অলসোর পরে পুরো একটা বাক্য হবে। তাহলে এবং এটা বলে দিছি যে নট অনলির পরে যা হবে বাট অলসো পরে তাই হবে, যেমন নট অনলির পরে নাউন হইলে বাট অলসোর পরে নাউন, নট অনলির পরে ভার্ব হলে বাট অলসো পরে ভার্ব, এরকম করে। আপনারে আমি যেটা বললাম, কেন বলি যে বাজারে এমন বই নাই, আমি কিন্তু চাপা আপনারা জানেন যে কম মারি, কিন্তু এই বই সম্পর্কে অনেক কথা বলতেছি। কোর্স নিয়েও এত কথা বলি না আমি, বললে সাধারণত অটোমেটিক্যালি প্রচার হবে, আপনারা ক্লাসে পড়লে আপনাদের থেকে আরও 5 জন জানবে এটা। কিন্তু এই বই তো জানানোর সুযোগ নেই আমার, আমি না বললে জানবেন না, কেউ একজন হয়তোবা টপিক কন্টেন্ট লিস্টে দেখে কিছুটা ধারণা করতে পারবে, এরকম ব্যাপারটা। তো এটা কেন বলি যে বাজারে এই বই নাই, এটা কারণ এটাই, বাজারে এই স্টাইলে কেউ বলে এখানে। হ্যাঁ, ফেসবুকে ফ্রি দিয়ে দিন কোনটা? বই, আজকের ক্লাসটা ফেসবুকে ফ্রি দিয়ে দিন। ফেসবুকে ফ্রি দিয়ে দেবো? কারণ বইয়ের ইয়েটা হয়ে গেলে আপনাদের ক্লাসটা হয়ে গেল। এটা ভালো একটা আইডিয়া বলছেন, যাই হোক। আচ্ছা আসেন, হ্যাঁ এটা ভালো বলছেন, এটা মাথায় কাজ করে নাই আপনার আইডিয়াটা, পরে হয়তো কাজ করতো কিনা জানি না। যাক, আমরা যেটা ছিলাম সোদেট আমরা দেখলাম, সোদেটের আরও একটা এক্সাম্পল দেখবো আমরা এখান থেকেই। 212তে ছিলাম, 212। স্যার আরেকবার একটু ডিস্টার্ব করছি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি এসএসসি ক্যান্ডিডেট, আমার মেবি স্যার 117 দিন আছে পরীক্ষার স্যার। আগে থেকে তো ক্লাসগুলো করে আসছি স্যার, নোটস করা আছে স্যার। এখন আগে থেকে ভালো হয়েছে রাইটিং স্কিল, তো স্যার এখন
আরো ভালো করার জন্য এই 117 দিনের মধ্যে স্যার আপনার বইটা নেওয়ার পর কি করতে পারি স্যার রাইটিং এর জন্য? বইটা পুরোটা এই কয়দিনে 2বার পড়া শেষ করবেন। প্রথমবার শুধু মোটামুটিভাবে পড়বেন, দ্বিতীয়বার অনুধাবন করে পড়বেন, ঠিক আছে? পড়লেই অনেকখানি ডেভেলপ হয়ে যাবে বইটা, কারণ এত পরিমাণ এক্সাম্পল ব্যবহার করছি, আপনার আর এক্সাম্পল খোঁজা লাগবে না। প্রত্যেকটার মধ্যে এই দেখেন সোদের দিয়ে একটা এক্সাম্পল লিখছি, তারপর এটার আন্ডারে 5টা এক্সাম্পল দিছি, এরকম প্রত্যেকটা ছোট ছোট সব টপিকের এক্সাম্পল, কোনোটা 7, কোনোগুলো তো 20টা পর্যন্ত এক্সাম্পল দিছি, যেটার বেশি দরকার, ঠিক আছে? এই বই প্রথম থেকে শেষ পর্যন্ত এই কতদিন আছে বললেন? 117 দিন। 117 দিন তো অনেক দিন। আরে কি কয়, 117 দিনে এই বই 5বার শেষ করতে পারবেন। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখন অনেকে এটা ফ্রি হ্যান্ড রাইটিং নাম বলে দেখে, এটা কি আসলে ফ্রি হ্যান্ড রাইটিং শুধু? আপনার কি মনে হয় স্পিকিং কাজে লাগবে না? জি সোদের দিয়ে আপনি কথা বলা লাগে না আপনার? লাগে। স্যার, আমার তা আপনার এটা কি রিডিং হ্যাবিটের জন্য কাজে লাগবে না? আইএলসের প্যাসেজগুলো বুঝতে কাজে লাগবে না? অবশ্যই লাগবে। তা আপনার এটা তো একই সাথে রিডিং হ্যাবিট, একই সাথে রাইটিং, একই সাথে স্পিকিং। সো আপনি কেন এটা করবেন না? কথা হচ্ছে স্পিকিংয়ের বইগুলা যারা লিখে তারা সাধারণত ছোট ছোট বাক্য, নর্মাল প্র্যাকটিক্যাল কিছু লেখে, মানে সিচুয়েশন বেস ছোট ছোট জিনিসপত্র দেয়। এত অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি ওরা করে না, কারণ স্টুডেন্টদের মাথায় প্রেশার দিতে চায় না। প্রেশার দিলে মনে করবে যে আমি জানি এই বইটা নেওয়ার পর যারা নিবে এর মধ্যে অ্যাটলিস্ট 10% থাকবে, ওরা বলবে এটা একটা ফালতু বই। কেন ফালতু বই জানেন? কারণ ওরা চায় আইট রাইস হি গোজ টু স্কুল। কিন্তু বাকি যে 90% ওরা আবার প্রশংসা অনেক বেশি করবে, কারণ ওরা মার্কেটে এই ধরনের বই পায় না, ওরা এই ধরনের বই খোঁজে। আইট রাইস হি গোজ টু স্কুল বলার মতন অসংখ্য বই আছে মার্কেটে, বা একটা পেজ ফলো করলেও এই ধরনের বাক্য এমনিই পারা যায়। ব্যাপারটা হচ্ছে এরকম। আমার তো এই 10% দরকার নাই, ঠিক আছে? আর ইট ডাজেন্ট মিন যে 10% মানে না, মানে আমার বই পড়ে বুঝবে না, ওদের মজা লাগবে না, কারণ ওরা তো এটা পাচ্ছে না। ধরে না ওরা করতে চায় যে আমি শাকসবজি খাই না, আমার ধরেন আমি বললাম আমার সব কিছু মাথার উপরে দিয়ে যায়, ওরা এই ধরনের বাক্য শুনতে চায়। হ্যাঁ, চারিদিকে অনেক গ্যাঞ্জাম চলে। যারা স্পিকিং শিখে বুঝেন কিন্তু ব্যাপারটা, কোন টপিকগুলো স্টুডেন্ট মজা পায় এগুলো আমরা জানি, মার্কেটিং কোন টপিকগুলোতে করা লাগে, কিন্তু করি না। শেখ হাসিনা পালাইছে, হ্যাঁ, পোলাপান গ্যাঞ্জাম করতেছে, হ্যাঁ, কি ওই মামা কই যাস, হ্যাঁ, ওরা তো এই ধরনের বাক্য পাবে না এখানে। সমস্যা হচ্ছে ওরা কী পাবে? ওই নাসার বাক্যটা পাবে। ওর তো নাসাই, প্রথম কথা হচ্ছে ও নাসাই বুঝবে না। প্রথম কথা, নাসা কী জিনিস ভাই এটা? হ্যাঁ, আবার অ্যাস্ট্রোনট, মহাকাশচারী, এখন ওর মাথায় কাজ করে কী রে ভাই, মহাকাশচারী আবার কী জিনিস? সো এরকম তো ওদের নিয়ে আমি চিন্তিত না, আমি এদেরকে বাঁচাইতে চাই 90%কে, যারা হাই স্ট্যান্ডার্ড মার্ক তুলতে চায় অনেক বেশি। এটা হচ্ছে কথা। আপনি যে মাত্র যেটা বললেন যে যে ঠ্যাং খাবো বিভিন্ন, আমার মাথায় উল্টা পাল্টা আসে, কিন্তু করবার গেলে দেখি আর সমস্যা হয়ে যায়। বুঝি নাই। যে আপনি যেমন মাত্র বললেন যে শেখ হাসিনা পাইছে, যে উল্টা পাল্টা যে ইংলিশ আছে স্যার আমার মাথায়ও আসে, কিন্তু তখন করতে পারি না, যে উল্টা পাল্টা কি দেখি আসে আমি বুঝি না যে কেমনে। ব্যাপারটা আসলে উল্টাপাল্টা না, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে নর্মালি কিন্তু গ্যাঞ্জাম লাগছে। ফর এক্সাম্পল, গ্যাঞ্জাম লাগছে বলতে কোনো ইংলিশ নাই পৃথিবীতে, আছে হচ্ছে একটা কেওয়াটিক সিচুয়েশন তৈরি হয়েছে, গ্যাঞ্জামটাই কেওয়াটিক সিচুয়েশন, অথবা ঝগড়া করতেছে, কোয়ারেল, কনফ্লিক্ট, এইটা। সো গ্যাঞ্জাম বলতে তো কিছু নাই। এটা কিন্তু আপনাদের প্রথম ক্লাসেই বলছিলাম আমি, ব্যাচ 6 ব্যাচ 7 যাই বলে না কেন, প্রথম ক্লাসে আমি একটা সবক দেই। সবকটা হচ্ছে কি বললো, সেটা হচ্ছে কি বুঝাইলো, এইভাবে আগে থিঙ্কিং করা শিখবেন। গ্যাঞ্জাম মানে কি আপনাকে বের করেন, এটার মানে কি? মানে সবাই মিলে একটা কেওয়াটিক সিচুয়েশন করতেছে, মারামারি, মারপিট টারপিট, হ্যান তেন, এরকম। তো এটাকে আপনি কনফ্লিক্ট দিয়ে ব্যবহার করতে পারবেন, কোয়ারেল দিয়েও পারবেন, আপনি এটাকে কেওয়াটিক সিচুয়েশন দিয়ে পারবেন, হ্যাপ হ্যাজার্ড সিচুয়েশন দিয়ে পারবেন, হ্যাঁ, এরকম ডিসঅর্ডার সিচুয়েশন বলতে পারবেন। আপনার কি মনে পারি না এগুলা? এই ধরনের আমরা কিন্তু করি না। আসেন আলোচনা বাদ দিয়ে আমরা মূল আলোচনায় আসি। এখান থেকে সৌদের আরেকটা এক্সাম্পলে যাই। যেমন ধরেন, দ্য গভর্নমেন্ট লঞ্চ অ্যান ইকোনমিক রিলিফ প্যাকেজ সো দ্যাট স্মল বিজনেসেস ক্যান সার্ভাইভ দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। দেখেন কী লিখলাম, দ্য গভর্নমেন্ট, আমি গভর্নমেন্টকে সংক্ষিপ্ত করে লিখি, এখানে ফুল ফর্মেই আছে,
launched government launched an economic relief relief package so that যাতে কি বা যেন যে the small businesses স্যার পেজ নাম্বারটা কত? এটার পেজ কি বই পাইছেন নাকি আপনি? জি স্যার পাইছি আজকে দুপুরে। ও মাই গড, আপনি চুপচাপ আছেন কেন? 213 নাম্বার পেজ। The government launched an economic relief package so that small businesses can survive the financial crisis. Small businesses, হ্যাঁ চলবে। Small businesses can survive the financial crisis. Financial crisis. ওকে, তাহলে দেখেন এটার অর্থ, বাংলা অর্থ আমি কি দিচ্ছি, সরকার একটি অর্থনৈতিক সহায়তা প্যাকেজ চালু করেছে, ওই যে ইকোনমিক রিলিফ, হ্যাঁ প্যাকেজ, সহায়তা প্যাকেজ বা ত্রাণ প্যাকেজ বলি আমরা এটাকে, যাতে ক্ষুদ্র ব্যবসাগুলো আর্থিক সংকট থেকে বেঁচে থাকতে পারে বা বাঁচতে পারে। ক্যান সারভাইভ, বেঁচে থাকতে পারে বা বাঁচতে পারে বললেও হয় অর্থগত দিক থেকে। আচ্ছা, তাহলে দেখেন গভর্নমেন্ট লঞ্চড অ্যান ইকোনমিক রিলিফ প্যাকেজ, সরকার কি করেছিল, ইকোনমিক রিলিফ অর্থনৈতিক ত্রাণ প্যাকেজ অথবা অর্থনৈতিক সহায়তা প্রকল্প বা প্যাকেজ বলতে পারি, লঞ্চ করেছে, শুরু করেছিল যেন, কেন, এটার কারণ বা ফলাফল হিসেবে আসছে যেন স্মল বিজনেসেস ক্যান সারভাইভ দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বেঁচে থাকতে পারে বা সংকট থেকে বাঁচতে পারে, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে সো দ্যাট মানে আমরা ব্যবহার করি যাতে অথবা যেন অর্থে। ভাইয়া বিজনেসেস মানে কি? বুঝি নাই। বিজনেসেস মানে কি? আচ্ছা, বিজনেস মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিজনেস দিয়েও বলে। বিজনেস মানে ব্যবসা, বিজনেস মানে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকেও শুধু বিজনেস বলা যায়। ওই প্রতিষ্ঠানকে প্লুরাল ফর্মে বিজনেসেস ব্যবহার করছে। ভাইয়া বিজনেস আর বিজনেস কি একই জিনিস? বিজনেস আর বিজনেস হ্যাঁ একই জিনিস। অর্থ কি একই প্লাস আছে স্পেলিং একই? স্পেলিং একই, অর্থ তো আলাদা। অর্থ আলাদা না, ব্যস্ততা বিজনেস, আর আপনার এই বিজনেস মানে হচ্ছে উচ্চারণটা আলাদা হবে, কিন্তু স্পেলিং একই, বানান একই, উচ্চারণ আলাদা হবে। একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে বিজনেস। যারা ব্যস্ত থাকে তারাই বিজনেস করে, ব্যাপারটা হচ্ছে এটা। বিজনেসে অনেক টাকা ইনকাম করা যা স্কোপ আছে, এটা ট্রু, বাট একজন অন্টারপ্রেনার যেই পরিমাণ পরিশ্রম করে, দিস কোয়াইট আনবিলিভেবল। আমি নিজে এটার সাক্ষী। সো সে এফোর্ট দেয়, এভরি সিঙ্গেল মোমেন্ট তাকে থিঙ্কিং করতে হয়, কোন আইডিয়াটা ডেভেলপ করলে কি হবে, কোথায় প্রবলেম হইতেছে, কেন প্রবলেম হইতেছে। এই যে আপনাদের এত মানুষ ডিল করি, সবাই কি ভদ্র? সবাই ভদ্র না। কেউ ভদ্রভাবে জিগা মেসেজিং করে, কেউ আবার উল্টাপাল্টা কথা বলে, এদেরকে ডিল করতে হয়। হ্যাঁ, আরও কত ব্যাপার স্যাপার আছে। তো এই যে এভরিথিং, যদিও এটা আমার বিজনেস না, এটা জাস্ট পড়াইতেছি। অন্য বিজনেসে আমি আসল বিজনেস শুরু করতেছি, আমার অ্যাগ্রো রিলেটেড যে প্রজেক্টগুলো অলরেডি সেট আপ হয়ে আছে। রমজান থেকে একটা শুরু হয়ে যাবে একবারে ফুল ফ্লেজে। এই জন্য মূলত রমজানে কোনো ব্যাচ নাই, ঠিক আছে, এবং ঈদের পরে ব্যাচ আসবে। সপ্তাহে 3 দিন টানা 3 দিন চলবে, আর বাকি 4 দিন আমি ব্যস্ত থাকবো ইয়া নিয়ে, এটা। এবং বইটা তড়িঘড়ি করে মানে টানা বসে কাজ শেষ করছি, মূল কারণ এটাই। রমজান মাসে ব্যস্ত থাকবে না, শুধু বই সেল হবে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, কী নিয়ে কথা বলতেছিলাম, ওই যে বিজনেস। সো বিজনেস ব্যাপারটা হচ্ছে এটা, যারা ব্যস্ত থাকে তারাই বিজনেস করে, ঠিক আছে। ভাইয়া রমজান মাসে কি আমাদের ক্লাস থাকবে? না, আপনাদের ক্লাস শনিবার একটা হবে, থাকবে বলতে আরও কয়েকটা ক্লাস আপনাদের হবে, সেটা আবার পরের সপ্তাহের শুক্র শনিবার হওয়ার পসিবিলিটি বেশি। অর্থাৎ আগামীকাল একটা ক্লাস আছে রাত 10টায়। আগামীকালকে যদি তারাবি নামাজ থাকে তাহলে 10টার ক্লাসটা 10:30টায়ও হইতে পারে। হ্যাঁ, এটা আপনাদের কনসিডার করতে হবে, কিছু করার নাই। অনেকে যারা মুসলিম বেশিরভাগই নামাজে যাবে, নামাজ থেকে ফিরতে একটু সময় লাগে। আবার কালকে প্রথম দিন, এরকম কেউ কেউ বিশ্বাঘাত পড়বে, কয়েকদিন পরে কমে যায়। হ্যাঁ,
8 রাকাত হয়ে যায়, 12 রাকাত হয়ে যায়। তবে 8 রাকাত 12 রাকাত বিভিন্ন ফতুয়া থেকে জায়েজ, সমস্যা নাই। এটা এক এক জায়গায় ইয়া করে, সমস্যা নাই, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তবে কালকে যদি আসলেই তারাবি নামাজ থাকে তাহলে আপনার কালকে ক্লাসটা 10:30টায় হবে। কালকে নিব, নিয়ে মাঝখানে গ্যাপ থাকবে, পরবর্তীতে পরের সপ্তাহে গিয়ে আরও 2টা ক্লাস নিব, এরকম। ঠিক আছে? স্যার আপনার বইটা কিভাবে পাবো? কি কবে অর্ডার করছেন? আপনার বইটা কিভাবে পাবো স্যার? অর্ডার করতে হবে পেজে। ও, পেজে। পেজে মেসেজ করলে হবে। আমাদের আরো কিছু ভোকাবুলারি দেওয়ার কথা ছিল। ভোকাবুলারি দেওয়ার কথা ছিল আর কি, আপনাদের ফ্রেজাল ভার্বের কিছু ভোকাবুলারি করে দেওয়ার দরকার কথা ছিল, কিন্তু ওইগুলো শীট আসলে আমার কাছে তৈরি নেই। তবে আমি এর মাঝে চেষ্টা করব আপনাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। হ্যাঁ, ফ্রেজাল ভোকাবুলারি আপনাদের মূলত দেওয়া হয়েছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, এতটুকু। এখন ফ্রেজাল ভার্বের কিছু একটা ভোকাবুলারি শীট দেওয়া উচিত। ঠিক আছে, আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আসেন কোথায়, সো দ্যাটের পরে আরেকটা আসেন সো অন। সো অনটা আমরা অলরেডি পারি। বলতে চাচ্ছিলাম একটা কথা ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে ওয়ার্ডগুলো আমাদের দিছিলেন, ক্যাচি ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, এগুলা নিয়ে একটা ছোট্ট বই করলে হয় না? তাইলে মানে একই জায়গায় সবকিছু পেয়ে যেতাম, মানে ওগুলা সব মিলে একটা বই। ওগুলোর ক্ষেত্রে আমার ভোকাবুলারি নিয়ে আলাদা একটা ইয়া দেওয়ার ইচ্ছা আছে, মানে বই লেখার ইচ্ছা আছে। হ্যাঁ, এইটাতে যুক্ত করি না কেন, আমি ফালতু জিনিস, ফালতু বলবো না, আসলে ব্যাপারটা হচ্ছে এই বইটাকে আমি একটা সিনোপসিস বলা হয়, অর্থাৎ রাইটিংয়ের। এই বইটা এর বাইরে আউল ফল জিনিস থাকবে না, আমার আইডিয়াটাই এটা। অনেকে আমাকে বলছে ভাই ভোকাবুলারিকে যুক্ত করে দেন, দিলে 500 পেজ হয়ে যাবে, বইয়ের হুদায় হাই প্রাইস হয়ে যাবে। অনেকে আছে নিজে আলাদা ভোকাবুলারি বই পড়ে, কেউ কেউ বই থেকে ভোকাবুলারি পড়ে না, শুধু অনলাইন অ্যাপ বেসিস পড়ে। আমি শুধু এখানে ভোকাবুলারি বই ভারী করে লাভ নেই, এটা পিওর রাইটিং বই। ভোকাবুলারি অবশ্যই অসংখ্য ভোকাবুলারি আছে। এই যে দেখেন এইখানে যে বাক্যগুলো দিছি এই পেজে, আর এখানে দেখেন যে পুরো অংশটা হচ্ছে ভোকাবুলারি। এই দেখেন অ্যাস্ট্রোনট, বাংলা উচ্চারণ সহ মহাকাশচারী। ফার্দার, আরও দূর, আরও দূর, স্পেস, মহাকাশ, রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ, নবায়নযোগ্য জ্বালানি। সো অর্থ দিয়ে দেওয়া হয়েছে। আর যেটা বলছেন ভোকাবুলারির ক্ষেত্রে আমি সমস্যাটা কি, ওই আমি আসলে এটা বললেও একটু ঝামেলা, আউল ফাউল জিনিস করতে পারি না, আমার অ্যাকুরেট হওয়া লাগে। অর্থাৎ ফ্রি বই বের করব ভোকাবুলারি, কিন্তু ইউনিক হবে না, এটা ইয়া না। আর যদি আমি ভোকাবুলারি বই এমনি বের করতে চাই, সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে, একটা বই বের করে ফেলতে পারবো। ফ্রি আমরা তো ম্যাটেরিয়ালস রেডি করাই আছে। না, এই রেডি সেই রেডি না, এখানে আরও অনেক যাচাই বাছাই আছে। একটা বই বের করতে হলে আপনার কি মনে হয়, আপনারা আমার স্টুডেন্ট, আপনারা হয়তো দেখা গেছে যে আপনাদের শিটের মধ্যে কয়েকটা রিপিটেড ওয়ার্ড আছে, কয়েকটা জায়গায় হয়তো ছোটোখাটো ভুল আছে, আপনারা হয়তো ভুলটা ধরতেছেন না, বা এখানে ভুল ধরার কিছু নাই। কিন্তু বই বের করলে তখন সমালোচকের অভাব থাকবে না, কম্পিউটারের অভাব থাকবে না। আর আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু স্ট্রং, আমার ভুল ধরার জন্য অনেক বেশি মানুষ আছে। আমি যেহেতু আইবিএ থেকে পড়াশোনা করছি, তারপরে ধরেন কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার ছিলাম, একটা জয়েন ইংলিশ যেহেতু একটা প্রতিষ্ঠিত ইয়া আছে, আমার ভুল ধরার লোক অনেক। কারণ আমি যদি খুব বেশি ব্যাকগ্রাউন্ড স্ট্রং না হইতো, আমার এই বই নিয়ে কেউ খোঁজ দিত না। এবং ধরে রাখেন যে আগামী 2-3 মাসের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান আমার এই বইটা নিবে, বইটা নিয়ে কাটাছেঁড়া করবে। কেউ কেউ চুপ থাকবে, কয়েকজন সমালোচনা করবে, হ্যাঁ এটা তো এই এক্সাম্পল এনতে নিছেন, ওইটা এই করছেন, সেটা সেই করছেন, এরকম নানান কথা বের করবে। এর ধরে নিতে হবে, ঠিক আছে? এবং সমালোচনা না করলেও গ্যারান্টি থাকেন অসংখ্য প্রতিষ্ঠান থেকে এই বইটা কিনবে, এটা গ্যারান্টি থাকেন। বইটা দেখবে, কিনবে, এবং তারা এটা ব্যবহারও করবে, তাদের পড়ানোর জন্য ব্যবহার করবে, কারণ এই বই মার্কেটে এখনো বেরোয় নাই। ঠিক আছে? আচ্ছা, সো এই জন্য আসলে চাইলেই বই বের করে ফেলা যায় না। এই যে বইয়ের পেজ মাত্র 362, কিন্তু বইয়ের প্রাইস হচ্ছে 400 টাকা। 400 টাকা। অনেকে বলছিল যে ভাই, তখন আজকে একটা পোস্ট দিয়েছিলাম, দেখছেন কেউ, যে পেজ দেখে যারা বই গোনে, আমি আপনারা গ্যারান্টি দিলাম, আমি এখন যদি ভোকাবুলারি বই বের করি, আমার 1 সপ্তাহ লাগবে বই বের করতে, 1 সপ্তাহ লাগবে, বের করে ফেলতে পারবো। ওই বইটার দাম যদি আমি 100 টাকাও রাখি, আমার পোষাই যাবে। ধরেন ভোকাবুলারি, বা 150 টাকা, পেজ যদি বেশি কম জানি না কত হবে, 150 টাকা রাখলে আমার পোষাই যাবে, কারণ আমি বই তো তৈরি করছি 1 সপ্তাহে, বা আগের কিছু কন্টেন্ট আছে সেটার সাথে আরও মিলাইয়া 1 সপ্তাহে বই বের করে ফেললাম। কিন্তু 1 সপ্তাহে বই বের করলে এই বই তো ইউনিক হবে না, বইটা আমার অনেক বিশ্লেষণ করা লাগবে, অনেক ওয়ার্ডের সাথে কানেক্ট করে অনেক নোট যুক্ত করা লাগবে।
এখানে যেই নোটগুলা বিভিন্ন টপিকের ভিতরে যুক্ত করছি এগুলো যুক্ত করতে ঘাম ছুটে গেছে, কানেক্ট করা লাগছে, আপনার আইডিয়া পারা লাগবে, না পারলে আপনি বই লিখতে পারবেন না। যে এন্ডের পরিবর্তে অ্যাজ ওয়েল অ্যাজও ব্যবহার করা যায়, নোটটা লিখলাম, আমার এই নোটটা লেখার জন্য আমার অ্যাজ ওয়েল অ্যাজ আর এন্ডের ব্যবহার পারতে হবে, কারণ দুইটা কাছাকাছি টপিক না, দুই জায়গায় ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু আমি টপিকটা পারি, এই জন্য আমি লিখতে পারছি। ব্যাপারটা হচ্ছে এটা। যাই হোক, হয়তো ভোকাবুলারি বই আসতে আসতে আরও 2-2.5 মাস 3 মাস লেগে যেতে পারে। ওকে, আমরা ছিলাম হচ্ছে সো অন দিয়ে। সো অনের ক্ষেত্রে খেয়াল করেন, আমরা সো অন আগে অনেকবার আলোচনা করার কথা আমি, যে আমরা ওই যে ইটিসি ব্যবহার করি, ইটিসির পরিবর্তে আমরা সো অন ব্যবহার করে আমাদের সেন্টেন্সটাকে একটু স্ট্যান্ডার্ড করতে পারি। কীভাবে করতে পারি? 212 নম্বর পেজে আছে, 214 নম্বর পেজে আছে, ইত্যাদি আরও অন্যান্য বোঝাইতে ব্যবহার করা হয়। সো অন ব্যবহার করা যখন আমরা একটি তালিকা শুরু করি, কিন্তু সেই তালিকায় অন্যান্য বিষয় বা বস্তু অন্তর্ভুক্ত হতে পারে বলে বোঝাতে চাই। এটি সাধারণত বাক্য বা তালিকার শেষে ব্যবহৃত হয়, যা ইত্যাদি অর্থ প্রকাশ করে। সো অন একটি তালিকা অসম্পূর্ণ রাখে এবং ইঙ্গিত দেয় যে আরও অনেক কিছু থাকতে পারে যা পরে উল্লেখ করা হয়নি। যে সো অনকে ইটিসির পরিবর্তে ব্যবহার করা যায়, এটা একটা হাইলাইট করে বক্স দিয়ে করছি। সেক্ষেত্রে ইটিসি যুক্ত বাক্যের ইটিসি তুলে দিয়ে অ্যান্ড সো অন বসাতে হবে। অর্থাৎ বেসিক্যালি ব্যাপারটা এমন, আমি প্রথম বাক্যটা ইটিসি দিয়ে লিখি, ধরেন দ্য লাইব্রেরি হ্যাজ মেনি, দ্য লাইব্রেরি হয়েছে কি না, হ্যাজ মেনি জনরাস অফ বুক। বইটা আমি একটা কথা বলি বারবার, যে আমি বইটা নিয়ে অনেক আশাবাদী। এই বইটা যদি আমি ঠিকঠাক মার্কেটিং করতে পারি, বইটা 500-600 টাকা দিয়ে কেনার জন্য রাজি থাকবে, আমি বলে দিলাম। হ্যাঁ, কিন্তু এত দাম আমি বাড়াবো না, কিন্তু রাজি হবে। এখন 400 টাকা বলতেছি তো, কারণ এখন নতুন, আর আপনাদেরকে অফার দিতেছি 300 টাকায়। হ্যাঁ, যে বইটা একসময় 500-600 টাকা রাজি হবে, জাস্ট ব্র্যান্ডিং করতে পারলেই হবে। ব্যাপারটা হচ্ছে আপনার স্টুডেন্টটাকে কিনে নেয়, তার দাম বাড়ায় না, আপনাদের জন্য অফার থাকবে। সেকেন্ড এডিশন আসার আগ পর্যন্ত আপনাদের জন্য সেম অফার থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচগুলোর। তাহলে তো ভাই আমরা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করবো না, একজনকে একটা বেশি দিব নাকি আমি? আচ্ছা, আমি 2টা অর্ডার করছি, আমার জন্য একটা আর আমার মেয়ের জন্য একটা। ওই 2টা শুনেন, 2-3টা বোঝা যায় যে বন্ধু বান্ধবের জন্য অফার করছে। এখন আপনি একজন বলতেছেন ভাই 10টা লাগবে পাঠান, হ্যাঁ, তখন তো সন্দেহ লাগবে। তো আর 10টা কি তখন কি দিব? তখন তো আর অফার দিব না। আপনি তো ব্যক্তি একজন, আপনি 10টা, আমি 300 টাকা অফারে কীভাবে দিই? এই বইটার 300 টাকা অফারে আমাদের প্রফিট থাকে না বললে চলে। এটা আমি আরেকবারও ব্যাখ্যা করছি, এটা নিচি মূলত হচ্ছে প্রি অর্ডারের জন্য, যাতে করে প্রেসের টাকাটা আমার পকেটে না যায়। আপনাদের টাকা দিয়ে বই বানিয়ে আপনাদেরকে দিলাম, ব্যাপারটা হচ্ছে সীমিত থাকে একটা। আচ্ছা, যে আমি থাকি তো কক্সবাজার, আমার ডেলিভারি চার্জ কত আসবে? কক্সবাজার আপনি যদি কুরিয়ারে নেন, সুন্দরবন কুরিয়ার, তাহলে আপনার 60 টাকা। যদি কক্সবাজার জেলায় হয়, সদরে বা জেলায়, তাহলে 50 টাকা। আর যদি কক্সবাজারের বিভাগের কোনো একটা উপজেলা হয়, জেলার একটা উপজেলা, তাহলে 60 টাকা। কুরিয়ার সুন্দরবনে নেবেন তাহলে প্রাইসটা কম পড়বে, কিন্তু স্ট্রিট ফাস্টে নিলে এটা 100 টাকা হয়ে যায়, বেশি হয়ে যায় দামটা। আচ্ছা, তাহলে আমি 360 টাকা দিলে তো পেয়ে যাচ্ছি কুরিয়ার সহ। হ্যাঁ, কুরিয়ার সহ 360 টাকা দিলে পেয়ে যাবেন। ওকে। আচ্ছা, দ্য লাইব্রেরি হ্যাজ মেনি জনরাস অফ বুকস ইনক্লুডিং ফিকশন। ভাই আমার 120 লাগবে। 120 লাগবে না? আচ্ছা, হিস্ট্রি আমি দেখেন, লাইব্রেরি হ্যাজ মেনি জনরাস অফ বুকস ইনক্লুডিং ফিকশন, হিস্ট্রি, ইটিসি। আর লিখলাম না, এটা হচ্ছে ইটিসি। এখন ইটিসি না লিখে আমরা যেটা করবো, ইটিসির বাদ দিয়ে আমরা বলবো হচ্ছে অ্যান্ড সো অন, এবং আরও অন্যান্য। অর্থাৎ লাইব্রেরিতে অনেক জনের বই আছে, ফিকশন, হিস্ট্রি সহ, ফিকশন বা ইতিহাস বই সহ লাইব্রেরিতে আরও অন্যান্য অনেক জনের বই আছে। এই যে অ্যান্ড সো অন, আরও অন্যান্য বোঝাইতে ব্যবহার করা হয়েছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ভাইয়া এই সেন্টেন্সটা ভেঙে বলে দিবেন, বুঝিয়ে দিবেন, মানে ওই যে বুঝি নাই সেন্টেন্সটা হ্যাজ ম্যানির পরে লাইব্রেরি হ্যাজ ম্যানি। হ্যাঁ, জনরা মানে বিভিন্ন ধরন। অনেক সময় আমরা দেখবেন যে বক্তৃতার মধ্যে বলে যে আমি আসলে এই জনরার লোক না,
মানে এই সেক্টরের লোক না, জনরা আরেকটা সেক্টর বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে অনেক জনরার বই আছে, এবং এর মধ্যে কি কি আছে, ইনক্লুডিং মানে সহ, সহ অর্থে আমরা ব্যবহার করি, ইনক্লুডিং নিয়ে আরেকটা টপিক আছে ডিরেক্ট। আচ্ছা দেখেন, তাহলে ইনক্লুডিং আগে কমা হইলো কেন ভাইয়া? এখানে কমা হইলো কোনো আগে, হ্যাঁ এটা মূল বাক্যের শেষে এক্সট্রা একটা ইনফরমেশন, তো মূল বাক্যের শেষ হয়ে গেছে, এখানে আলাদা একটা ইনফরমেশন যুক্ত হয়েছে। এটা এই ইনফরমেশনগুলো আমরা অনেক কিছু যুক্ত করি, ইনস্টিড অফ দিয়ে যুক্ত করি, ইনক্লুডিং দিয়ে যুক্ত করতে পারি, তারপর বিকজ অফ, ডিউ টু দিয়ে যুক্ত করি। এখানে ইনক্লুডিংয়ের ক্ষেত্রে কমা দেয় সাধারণত, ওকে, না দিলেও প্রবলেম হয় না। দেখেন আরেকটা লিখি, দে উইল পারচেস, দে উইল, এটা লিখছি মূল যেই উদাহরণটা সেটা, আর এখনটা লিখতেছি হচ্ছে এটার আরও কিছু উদাহরণের আন্ডারে যে উদাহরণ আছে। দে উইল পারচেস সাম মেডিসিন। দেখেন এইটা জনরা অর্থ যে ধরন বা বিভিন্ন এখানে আলোচনা করা আছে, ঠিক আছে, এই যে এখানে আছে জনরাটা এখানে। আমরা বলতে পারতাম দ্য লাইব্রেরি হ্যাজ মেনি টাইপস অফ বুকস। হ্যাঁ হ্যাঁ বলতে পারতাম, মেনি টাইপস অফ বুক, জনরা না বলে মেনি কাইন্ডস অফ, মেনি টাইপস অফ, এটা বলতে পারতাম, মেনি টাইপস অফ বুকস ইনক্লুডিং ফিকশন, হিস্ট্রি অ্যান্ড সো অন, এরকম। সার্চ বলা যাবে না, সার্চ বুঝি নাই? সার্চ না, এখানে সার্চ হবে না। আচ্ছা দেখেন কি বলতেছিলাম, দে উইল পারচেস সাম মেডিসিন। ভাইয়া হুম, ভাইয়া আমরা যেমন বলতে কিভাবে বলতে পারি? যেমন এই লাইব্রেরিতে অনেক ধরনের বই আছে, যেমন ফিকশন বই, হ্যাঁ ওইটা তো যেমনের একটু, এটা তখন এটা সাচেস, তখন এটা বলতে পারতাম সাচেস ফিকশন, হিস্ট্রি অ্যান্ড সো অন, এটাও বলতে পারতাম। কিন্তু আমাদের অর্থটা এখন সহ বলতেছি, যে ইতিহাস, ফিকশন সহ আরও অন্যান্য ধরনের বই লাইব্রেরিতে আছে, ঠিক আছে, অনেক ধরনের বই লাইব্রেরিতে আছে, এরকম। এটা আপনি এভাবে আপনি যেটা বলছেন রাইট বলছেন, যে এখানে আমরা চাইলে বলতে পারতাম সাচেস ফিকশন, হিস্ট্রি অ্যান্ড সো অন, এরকম। আচ্ছা, দে উইল পারচেস সাম মেডিসিন, মেডিসিন, some books, some books, 3 pens, 3 pens, 2 pencil, pencils, etc. এখন আপনি ইটিসি না লিখে আপনি লেখাটাকে একটু স্ট্যান্ডার্ড করার জন্য বলবেন অ্যান্ড সো অন। আপনার তাহলে এটা কি শুধু রাইটিংয়ে বলবেন, স্পিকিংয়ে বলবেন না? কি মনে হয়, স্পিকিংয়ে বলা উচিত হবে না? অবশ্যই বলবেন। তাহলে আপনার যেটা হবে স্ট্যান্ডার্ড বাড়বে স্পিকিংয়ের। আপনি তখন বলেন অ্যান্ড সো অন, আপনি যদি স্পিকিংয়ে বলবেন আইএলস খেলে, আরে বাবা ও তো সো অনও পারে, হ্যাঁ তার মানে দে নাম্বার দে, এরকম ব্যাপারটা। তাহলে দে উইল বাই সাম, সরি পারচেস, পারচেস কটা লিখে নেই, পারচেস। এবং এক্সাম্পল, বেশিরভাগ এক্সাম্পলই আপনার রাইটিংয়ে লাগবে। আপনার দৈনন্দিন রাইটিং বলেন, অফিসের রাইটিং বলেন, আপনার বিসিএস, ব্যাংক, আইএলসের জন্য লাগবে, এমন রাইটিংয়ের এক্সাম্পল ব্যবহার করা হয়েছে বেশিরভাগ মানে 98%-এর বেশি এমন এক্সাম্পল ব্যবহার করছে। আপনি এক্সাম্পলগুলো পড়লেও আপনার অনেক আইডিয়া মাথায় থাকবে, আপনি লিখতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। একটু খেয়াল করেন, দে উইল পারচেস সাম মেডিসিন, সাম বুকস, 3 pens, 2 pencil অ্যান্ড সো অন মানে আরও অন্যান্য কিছু বা ইত্যাদি। এটা অন্যান্য কিছু না বলে শুধু ইত্যাদিও বলতে পারবেন, ইত্যাদি, এরকম। ওকে, আমরা আরেকটা জিনিস দেখি, সে হচ্ছে সোফার। এই একই চ্যাপ্টারের মধ্যে যুক্ত করছি 27 নং চ্যাপ্টারের 212 নাম্বার, এটা হয়তো থাকবে হচ্ছে 215, এটা হচ্ছে 16 নাম্বার পেজে, 216। ভাইয়া আশা করছি আইএলস শুধু অনলি রাইটিং এর উপর একটা বই বের করবেন আর কি। আইএলস রাইটিংয়ের উপর এটা পসিবল হবে না, পার্ট 2 এটা পসিবল হবে না। মানে আমার এই বইটা ছাড়া সামনে টার্গেট শুধু আর 2টা বইয়ের টার্গেট আছে অবশ্য। একটা হচ্ছে ভোকাবুলারি, ওখানে তো আর্গু রিলেটেড, ডিসএগ্রি এসব টাইপের আসে, ওগুলো তো আপনার জন্য কোনো ব্যাপার না। একটা বই বের করে ফেললে আমাদের ওইটা ব্যাপার না বললে কি সমস্যা কি? হ্যাঁ ব্যাপার না, এটা ট্রু, কিন্তু ওইটা জান না আমাকে আইএলসের আবার অনেক বেশি স্টাডি করা লাগবে। আমি একটা কথাই বললাম যে যখন বাজারে বই বের হয়ে যায় তার মানে আপনি একজন রাইটারের তখন ভুল ধরার জন্য লোক বেশি, অনেক লোক থাকে।
বিশেষ করে যদি ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয় তাহলে, এবং বই যদি ভাইরাল হয়, আমার ধরেন ফ্রি হ্যান্ড রাইটিং বইটা যদি ভাইরাল না হলে তো ধরেন নর্মালি আমি 5-7 ধরেন 15-20 হাজার বই সেল করলাম, কিন্তু ধরেন আমি 2-3 লাখ বই সেল করছি ধরেন 1 বছরের ভিতরে, তখন কিন্তু এই বইটা নিয়ে কাটাছেঁড়া চলবে, চুলছেঁড়া বিশ্লেষণ করে চলবে। ইভেন দ্বিতীয় এডিশনে আমাকে হয়তো খুঁটিনাটি অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে, হয়তো বা এরকম হইতে পারে। তবে এমন ধরনের চেঞ্জ আসবে না যে ভাই আমরা লস খাইছি প্রথম এডিশন কিনা, ব্যাপারটা এমন না, কারণ এই বই অনেক দিন ধরে পর্যালোচনা করেই করা হয়েছে। আর টপিক বাড়বে না, টপিক বাড়ার চান্স প্রায় 0, ঠিক আছে, প্রায় 0। যেটা হইতে পারে ভিতরকার ভুলগুলা, যেমন ধরেন জন্ডার শব্দের অর্থটা এখানে আসে নাই, জন্ডার শব্দটা খুঁজলাম আমি দেই নাই, সো জন্ডার শব্দটা হয়তো অ্যাড হবে ফর এক্সাম্পল, যদিও জন্ডার অর্থ আপনি এখান থেকেও জানতে পারবেন। এই যে কি লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই রয়েছে, ধরন, বিভিন্ন ধরন, তাহলে মেনি জনরাস, তাহলে জনরা মানে একটা ধরন বুঝাইতেছে সেরকম। সো এই ধরনের ইয়াগুলো ছোটো ছোটো ইয়াগুলো আসবে আর কি। যেমন ওয়েদার অর্থ এখানে আছে মৌসুম, আমি এটাকে চেঞ্জ করে তো ওয়েদার দিব, হ্যাঁ এরকম আর কি। অনেক কিছু প্রচুর চেঞ্জ করা হয়েছে। যেমন অনেক এক্সাম্পলে ধরেন বিদেশি নাম, অনেক এক্সাম্পল জুসের বদলে মদ, এগুলোর সব কিছু চেঞ্জ করছি। অনেক এক্সাম্পল মনে হচ্ছে যে আচ্ছা সুইটেবল না, পাল্টাইলাম, এরকম অনেক কাটাছেড়া হয়েছে। এক্সাম্পল তো আর সব এক্সাম্পল বই ধরে ধরে বানাই নাই আমি, নিউজ পেপার থেকে বিভিন্ন ইয়া থেকে নেওয়া হয়েছে। আচ্ছা কী যেন বলতেছিলাম, হ্যাঁ সোফার। আসেন লাস্ট টপিক এটা, সোফারটা। সোফার মানে আমরা বেসিক্যালি বোঝাই এখন পর্যন্ত বা এতদিন, অর্থাৎ এখন পর্যন্ত আমি এই বইটা ভালো রেসপন্স পাচ্ছি, ফর এক্সাম্পল বললাম, তাহলে এই যে এখন পর্যন্ত সোফার আমরা ব্যবহার করি। এখানে টপিকটা কিভাবে আছে, 216 নম্বর পেজে আছে। সোফার বর্তমান সময় পর্যন্ত ঘটানো কিছু বা কোনো অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। এটি এমন কিছু বোঝায় যা এখন পর্যন্ত ঘটে বা চলছে, তবে ভবিষ্যতেরই পরিবর্তন হতে পারে। বাংলায় সোফার এর মানে হবে এখন পর্যন্ত বা এতদিনে। সোফার বেশিরভাগ সময় বাক্যের শেষে অথবা এবং শুরুতে ব্যবহার করা হয়, তবে এটা ব্যবহারের নির্দিষ্ট কোনো স্থান নেই। সোফার বাক্যে শুরুতে বসলে তারপর কমা বসাতে হয়, হ্যাঁ, অর্থাৎ সোফার আমরা বলছিলাম যে বাক্যের শুরুতে যাই বসবে সাবজেক্ট ছাড়া তার আগে কমা বসাতে হবে। যদি আপনি বলেন যে সোফার, ফর এক্সাম্পল সোফার আম getting huge response from my students, getting huge response from my students। তাহলে সোফার এখন পর্যন্ত আম গেটিং হিউজ রেসপন্স ফ্রম স্টুডেন্টস, আমার স্টুডেন্টদের থেকে অনেক বেশি রেসপন্স সাড়া পাচ্ছি। এই যে এখন পর্যন্ত এই কথাটা পর্যন্ত সোফার ব্যবহার করা হয়। আমরা একটু এখানে এক্সাম্পল দেখি যে আই হ্যাভেন ইনকাউন্টার্ড এনি প্রবলেমস, বুঝি নাই ভাইয়া টিল নাও অর্থ এখন পর্যন্ত না, টিল নাও অর্থ টিল নাও, আচ্ছা হ্যাঁ টিল নাও, হ্যাঁ টিল নাও হয়, টিল নাও এখন পর্যন্ত। আচ্ছা দেখেন এখানে যে বাক্যটা আছে সেটা হচ্ছে আই হ্যাভেন্ট মানে আই হ্যাভেন্ট ইনকাউন্টার মানে মুখোমুখি হওয়া আর কি। আমি এটা এই পাশে লিখি, দেখেন আমি যে শব্দ চয়ন বা বাক্যে ব্যবহার, আপনার ভোকাবুলারি লেভেল কোথায় হইতে পারে, ইনকাউন্টার শব্দ ব্যবহার করছি। আই হ্যাভেন ফেসড শব্দটা আমরা পারি, কিন্তু এখানে ব্যবহার করছি ইনকাউন্টার। এরকম অ্যাড্রেস, কমব্যাট, কনফ্রন্ট, এরকম শব্দ আমি যেখানে দেখছি ধরেন ফেস কথাটা আছে আমি নিজেই চেঞ্জ করে দিছি যে আচ্ছা এটা ফেস না দিয়ে আমি এক্সাম্পলটা, যাতে আপনাকে অ্যাডভান্স ভোকাবুলারি শিখেন। এই জন্য এনি প্রবলেম সোফার, আই হ্যাভেন ইনকাউন্টার এনি প্রবলেমস। এনির পরে প্রবলেমও হয় প্রবলেমসও হয়, এটা এনির চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। প্রবলেমস সোফার এখানে শেষে বসছে, কিন্তু ওইখানে বসেছে আগে, এই জন্য এটা নির্দিষ্ট ব্যবহারের জায়গা নাই, তবে সাধারণত সামনে অথবা শুরুতে অথবা শেষে বসে এটা বলে রাখছি আমি এখানে বইয়ে। আই হ্যাভ এনকাউন্টার এনি প্রবলেম সোফার অর্থ কী আছে, এতদিনে বা এখন পর্যন্ত আমি কোনো সমস্যা পাইনি মানে আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি, আমি কোনো সমস্যা মোকাবেলা করি নাই। ইনকাউন্টার মানে সম্মুখীন হওয়া, মোকাবেলা করা।
তাহলে বাক্যে সোফার দ্বারা বর্তমান সময় পর্যন্ত ব্র্যাকেটে লিখছি এ পর্যন্ত কোনো সমস্যা না পাওয়া অর্থে বোঝানো হয়েছে। আচ্ছা, আরও কিছু উদাহরণের মধ্যে 2, 4, 5টা অ্যাডভান্স লেভেলের উদাহরণ দেওয়া হয়েছে। আমি একটা এক্সাম্পল, ভাইয়া এখানে তো আর পরিবর্তে কি টিম নাও ব্যবহার করা যায় তো? হ্যাঁ দেওয়া যাবে, টিল নাও দেওয়া যাবে। কোনো পার্থক্য আছে এটার ভিতরে, কোনো ব্যবহারগত পার্থক্য আছে? না না, তেমন কোনো পার্থক্য নাই, টিল নাও পর্যন্ত দিতে পারবে টিল নাও। কিন্তু এই ধরনের সিচুয়েশনে টিল নাও ব্যবহার খুব একটা করে না, সোফার ব্যবহার করে। আপনি দেখবেন যে ক্রিকেটের ধারাভাষ্য শোনেন যে সোফার বাংলাদেশ এই এত রান স্কোর করতে পারছে, বা সোফার এটা করতে পারছে, টিল নাও ব্যবহার করে কম, খুবই রেয়ার। সোফারটা বেশি ব্যবহার করে। আর টিল নাওটা আসলে ওরকম করে সব না, ফ্রেজ না, সোফারটা হচ্ছে ফ্রেজ আকারে ব্যবহার করা আর কি। কারণ টিল একটা আলাদা আলোচনা, নাও একটা আলাদা আলোচনা, কিন্তু সোফার আলাদা আলোচনা করলেও দুইটা মিলে একটা শব্দ, দুইটা মিলে একটা শব্দ। সো অন যেমন সো এবং আলাদা, অনও আলাদা, কিন্তু সো অন দুইটা মিলে একটা শব্দ। কিন্তু টিল নাওটা যেমন হয় কি হুম ভাইয়া, যেমন হয় কি আমরা যখন সিভি লিখি তখন হচ্ছে কি তুমি লিখে দেই যে আমরা টিল নাও, হ্যাঁ 2024 সাল থেকে এখন পর্যন্ত টিল নাও, এখন পর্যন্ত এখানে চাকরি করতেছি, সেক্ষেত্রে কি ওইখানে টিল নাও করতে সোফার দেওয়া যাবে? না, এটা সোফার দেওয়া যাবে না, ভালো একটা কথা বলছেন। হ্যাঁ, ওইটা সোফার দেওয়া যাবে না। এই সোফার মানে হচ্ছে এই পর্যন্ত ঘটে গেছে, এখানে দেখেন বা চলছে এরকম ধরেন। আচ্ছা, এটার পার্থক্য আসলে ওইভাবে করে কি করা যায়? যায় না তো। না, ওইখানে টিল নাও ব্যবহার করতে হবে, ওইখানে সোফার আপনি ব্যবহার করতে পারেন না। যে বাক্যটা কেমন ছিল আপনার, একটু আরেকবার বলুন তো। ধরেন ভাইয়া আমি যেমন একটা একটা ডিপার্টমেন্টে জব করি, যে আমি গত বছরের জানুয়ারি 1 তারিখ থেকে 2024 জানুয়ারি 1 তারিখ থেকে এখন পর্যন্ত ওই ডিপার্টমেন্টে আছি, সেক্ষেত্রে যা 1 জানুয়ারি থেকে টু টিল নাও। না না, হ্যাঁ এটা টিল নাও বলতে হবে, এখন পর্যন্ত আসি। হ্যাঁ, এটার কারণ আছে, দুইটার মধ্যে পার্থক্যর একটা কারণ আছে। এই টিলটা আমরা ব্যবহার করি সময় মেনশন করার জন্য, যেটা টিল এবং আনটিলের ক্লাসে আলোচনা আছে, সরি টিল এবং আনটিলের চ্যাপ্টারে আলোচনা আছে। টিল আর আনটিলের ব্যবহার একই, দুইটার মধ্যে পার্থক্য না, একটা ফর্মাল ইনফর্মাল এরকম পার্থক্য আছে। ওইখানে আছে আমরা সময় মেনশন করি, এখানে সময়টা নাও ছাড়াও অন্য কিছু হইতে পারে, টিল 5 PM, টিল 5 AM এরকম, টিল 2010 এরকম বলতে পারবেন। কিন্তু আপনি সো 2010 মিলবে অর্থটা এটার সাথে, এটাকে রিপ্লেস করতে পারবেন? পারবেন না। এই জন্যই বলছি সোফার আর টিলের মধ্যে একটা আলাদা পার্থক্য। সোফার দুইটা মিলে একটা শব্দ হয়েছে, এটা একটা ফ্রেজ, কিন্তু টিল আর নাও এটা দুইটা আলাদা আলাদা শব্দ। এটা মূলত টিল ব্যবহার করা হয়েছে, টিল। এবার এখানে আপনি নাও ব্যবহার করবেন নাকি 2010 সাল ব্যবহার করবেন, না টিল মানডে ব্যবহার করবেন, টিল থার্সডে ব্যবহার করবেন, টিল 2010 ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ আপনার উপর। তার মানে টিল নাও ইজ নট আ ফ্রেজ। যেটা ফ্রেজ আকারের মতন করে ব্যবহার করা হয় সেটা, যেমন আমি এটা ব্যাখ্যা করতে গিয়ে আপনাকে বলছিলাম সো অন আলাদা শব্দ, দুইটা আলাদা শব্দ হইলেও এটা একটা প্রেপোজিশন, এটা আমরা ব্যবহার করি সো নাইস, সো কাইন্ড এরকম ব্যবহার করি। কিন্তু সো অন দুইটা মিলে একটা আলাদা শব্দ আছে, এটা একটা ফ্রেজ। কিন্তু টিল নাও এটা কোনো ফ্রেজ না, এটা মূলত টিল শব্দটার ব্যবহার করা হয়েছে। এরপরে আপনি কি দিবেন এটা আপনার সিচুয়েশনের উপর নির্ভর করবে। যে আলোচনাটা টিলের আলোচনা চ্যাপ্টারে আছে, যেটা ডাউট সলভে আপনারা পাবেন, টিল আনটিল আনলেস, ওই আলোচনায় পাবেন। এই সোফার কি যতদূর হিসাবে বোঝা যায়? হ্যাঁ, এত মানে এ পর্যন্ত অর্থে ব্যবহার করা হয়। যতদূর আমি জানি বা যতদূর না, হ্যাঁ যতদূর মানে এ পর্যন্ত যতটুকু জানি এরকম অর্থে ব্যবহার করা হয়। হবে as far হবে। So far I know that he is not ready to take the responsibility, হ্যাঁ এরকম। So far এ পর্যন্ত আমি যতটুকু জানি, বা I know that আমি জানি যে এ পর্যন্ত এরকম অর্থে ব্যবহার করা হয়। ভাইয়া এখন আমি যদি বলি as far as I know about him is a good person. As far as I know, আচ্ছা হ্যাঁ এইটার ক্ষেত্রে পার্থক্য আছে। এই জন্যই বলছিলাম যে ভালো একটা কথা মনে করছেন, শুধু সোফার আর as far as অথবা so far as
দুইটা আলোচনা পার্থক্য আছে। এটা আলোচনা করছি, এটা নিয়ে একটা চ্যাপ্টারই আছে, এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে। এটা হচ্ছে এ পর্যন্ত, বা ধরেন এতদিনে সে যে কাজ করছে, ধরেন এখানে এক্সাম্পলটা কোথায় ছিল, 216। আমি একটা এক্সাম্পল আগে পড়ি আপনাদের কাছে। 216, so far I have managed to balance my work and personal life. এতদিনে আমি আমার কাজ এবং ব্যক্তিগত জীবন সঠিকভাবে সামঞ্জস্য করতে পেরেছি। এতদিনে মানে এ পর্যন্ত, এটাকে এতদিনটাকে এ পর্যন্ত দিয়া, এই পর্যন্ত আমি আমার কাজ এবং ব্যক্তিগত লাইফ সঠিকভাবে ব্যালেন্স করতে পেরেছি। এটা হচ্ছে সোফার। আর আপনি যেটা একটা অর্থ বলছেন, ওইটা কি জানি বলছেন, as far as I know, আমি যতদূর জানি, হ্যাঁ যতদূর জানি, এই অর্থটা আপনি সোফার দিয়ে পারবেন না, সোফার দিয়ে পারবেন না। এটা করতে হবে আপনাকে অ্যাজ ফার এজ দিয়ে, অ্যাজ ফার এজ দিয়ে। হ্যাঁ, এটা যেমন ফর এক্সাম্পল অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব এটা করো। অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব করো, এরকম অর্থে ব্যবহার করা হয়। সো এটা সোফার দিয়ে হবে না, ঠিক আছে? ওকে, সোফারের একটা বাক্য আমরা লিখি, তারপরে আমরা বুঝবো। আমি যে বললাম যে ব্যবহারের নির্দিষ্ট জায়গা নাই, এটার একটা কারণ আছে। সোফারটা শেষ করে আজকে ক্লাসটা শেষ করবো এখানেই, একটু খেয়াল করেন। এখানে বাক্য আছে, দ্য কোম্পানি হ্যাজ মেড সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস সোফার বাট দেয়ার আর স্টিল সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস অ্যাহেড দ্যাট নিড টু বি অ্যাড্রেসড। খেয়াল করেন, নিড টু বি অ্যাড্রেস, এটা পেসিভ ভয়েসের টু বি পেসিভের একটা চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, এবং টু বি পেসিভটা আমি অনেক সুন্দর করে ব্যাখ্যা করছি সময় নিয়ে। পেসিভের অন্যান্য জায়গায় বেশি একটা ব্যাখ্যা করি নাই, কারণ এটা টেন্সের সাথে রিলেটেড, কিন্তু টু বি পেসিভটা অনেক সুন্দর করে আলোচনা করছি। এখানে একটু খেয়াল করেন, আমি যে বললাম যে কত অ্যাডভান্স লেভেলের বাক্যগুলো দিছি, যেগুলো পড়লেই আপনার অনেক রাইটিংয়ের অনেক কিছু হয়ে যাবে, এটা একটু দেখেন। দ্য কোম্পানি হ্যাজ মেড সাবস্টেন্সিয়াল, সাবস্টেন্সিয়াল অর্থ কি এখানে আছে, এখানে না থাকলে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ওই সময় বললাম জন্ডাটা দেই নাই, জন্ডা হয়তো এমন হইতে পারে জন্ডা এই কারণে দেয় নাই, আগের কোনো একটা জায়গায় জন্ডা শব্দটা আছে, কিছু কিছু হয়তো রিপিট হয়ে গেছে, কিন্তু কোনোগুলো আমি রিপিট পাইলে বাদ দিয়ে দিছি। হয়তো এদিকে আলোচনা করে আসছি, জন্ডা ওই ভোকাবুলারির মধ্যে একটা আছে, এই কারণে হয়তো দেয়নি, এরকমও হইতে পারে। আচ্ছা দেখো, এখানে দেখেন সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে উল্লেখযোগ্য, তাহলে কোম্পানি হ্যাজ মেড সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস। আজকে বই থেকে বা দেখে পড়াইতেছি বলে কি আপনারা বিরক্ত? না ভাইয়া, মোটেও না। ভাই আমরা কোনো ব্যাপারই ভাই, আপনি এটা কি বললেন ভাই? না না, অনেক হইতে পারে ভাই মনে হয় আজকে পারে না বা প্রিপারেশন নিয়ে আসে নাই, এগুলো সব টপিক আমার মুখস্থ, ঠিক আছে, কারণ আমি রাইটিংয়ে ওই তো ইউজ করতাম। আপনিই লিখছেন, তাহলে পারবেন না কেন? আচ্ছা, না নতুন কেউ ক্লাস করলে কিন্তু ঠিকই ভাবে পারি না। দ্য কোম্পানি হ্যাজ মেড সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস সো ফার, এখন পর্যন্ত কোম্পানি উল্লেখযোগ্য উন্নতি করেছে, হ্যাজ মেড সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস সো ফার। এই যে মেক প্রোগ্রেস, তারপরে আমরা বলি মেক মিস্টেক, মেক নয়েজ, সি ডক্টর, এই শব্দগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতো যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম। হ্যাঁ, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতো, এই জন্য আমি কী করছি, আমি এই বইয়ে ক্যাচি ফ্রেজ নামে একটা চ্যাপ্টার দিছি এটা নিয়ে, যে এই যে শব্দগুলো এরকম করে সুন্দর সুন্দর শব্দ হয়। হ্যাঁ, মেক মিস্টেক, মেক নয়েজ, তারপরে ধরেন এই যে সি ডক্টর যেটা বলি আমরা, তারপরে পুট এফোর্ট, এই শব্দগুলা, এগুলা ক্যাচি ফ্রেজেস নামে একটা চ্যাপ্টারে এই বইয়ে দিয়ে দিছি। কারণ আমার নিজেরই যেই জিনিসগুলো আমি ফিল করতাম, আসলে এই সব কিছু এখানে যুক্ত করা হয়েছে। মানে আমি গ্যাপ ফিল করতাম শেখার সময়, আমি কিন্তু ইংলিশ ভার্সন থেকে আসি নাই, ইভেন খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল আমার এসএসসি পর্যন্ত, তখন আমি ইংলিশে অনেক দুর্বল ছিলাম। নর্ডেম কলেজে আসার পরে নিজের ইমপ্রুভমেন্টটা অনেক বেশি হয়েছে, প্রচুর পরিমাণে পড়াশোনা করে ইমপ্রুভমেন্ট করছি, ইভেন মাদ্রাসায় করছি গ্রামের একটা প্রত্যন্ত মাদ্রাসায়। সো আমি যেই জিনিসগুলো ফিল করতাম আসলে শেখার সময়ে, এই ফিলটাই নিয়ে হচ্ছে এই বইটা মূলত লেখা হয়েছে। এই জন্য আসলে টপিকগুলো সুন্দরভাবে আসছে আমার কাছে মনে হয়। একটু খেয়াল করেন, বাট দেয়ার আর স্টিল সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস, বাট
বাট নিয়ে কিন্তু চ্যাপ্টার আছে, মানে আপনারা যেটাই ধরবেন এটা নিয়ে চ্যাপ্টার আছে, বাট দেয়ার আর স্টিল সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস ভাইয়া আজকে প্রোগ্রামে গেছিলেন ভাইয়া? না, প্রোগ্রামে যাই নাই। আমি কি পলিটিক্স করি নাকি আমি প্রোগ্রামে যাব? আপনার কাছের লোক তো আছে। কাছের লোক খারাপ করলে সমালোচনা করা শুরু করে দিব। আমার মূল উদ্দেশ্য তো কাছের লোক আর দূরের লোক না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু সমাজ ব্যবস্থা। এটা যে এনে দিবে তারই সমর্থন করব। আচ্ছা, খেয়াল করেন, দ্য কোম্পানি হ্যাজ মেড সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস সোফার। এখন পর্যন্ত আচ্ছা, এটার অর্থটা কী দিছি আমি এখানে? কোম্পানি এতদিনে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, মানে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, তবে মানে বাট অর্থে তবে কিন্তু অর্থে বলি আমরা, এখনও বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সমাধান করা দরকার। বাট দেয়ার আর স্টিল সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস, এখনও সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য বা অনেক বড় এরকম বলতে পারি, বড় চ্যালেঞ্জ রয়েছে অ্যাহেড মানে সামনে। এখনও বেশ কয়েকটি সামনে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো মানে দ্যাট, এই চ্যালেঞ্জেসকে বোঝাইছে দ্যাট নিড টু বি অ্যাড্রেস, যেগুলোকে কী করা প্রয়োজন? সমাধান করা প্রয়োজন। এখানে টু বি হইল কেন? কারণ চ্যালেঞ্জ কি নিজে সমাধান করতে পারে? পারে না। মূলত বাক্যটা এরকম যে চ্যালেঞ্জেস নিড টু বি অ্যাড্রেসড। আমরা পড়ছিলাম না, মনে আছে যে দ্য আপকামিং ইলেকশন ইজ লাইকলি টু বি হেল্ড বাই 2026 ধরে দিলাম। তাহলে ইলেকশন দিই, শুধু এখানে আপকামিংটা লিখলাম না, ইলেকশন ইজ লাইকলি টু বি হেল্ড। এখানে ইজটা মেইন ভার্ব, এখানে লাইকলি আসছে। তো এই পুরোটা অংশের বদলে ইলেকশন নিডস টু বি হেল্ড বাই এত, হ্যাঁ 2026 সালের মধ্যে ইলেকশন আয়োজন করা প্রয়োজন বা ইলেকশন আয়োজিত হওয়া প্রয়োজন, বা মূলত এটা আয়োজন করা হবে। ইলেকশন নিডস টু বি হেল্ড বাই 2026, 26 সালের মধ্যে ইলেকশন আয়োজন করা প্রয়োজন। তাহলে চ্যালেঞ্জেস এখানে নিডস না হয়েছে নিড, কারণ কি? চ্যালেঞ্জেস প্লুরাল, নিড টু বি অ্যাড্রেস, সমাধান করা প্রয়োজন। ওকে, এটা টু বি প্যাসিভের অংশে আলোচনা করা হয়েছে। এটা খুবই মানে আমি ধৈর্য নিয়ে ব্যাখ্যা করছি এটা। স্যার হ্যাঁ, টু বি প্যাসিভেটটা মাথার উপর দিয়ে যায় স্যার, অনেকবার দুইবার ক্লাস করার পর স্যার মাথায় ঢুকে যায়। দুইবার কেন? আমি তো আয়ত্তে করে যে আমি লিখলাম, এটা সমাধান করে দিলাম। এই অংশটা মূলত হচ্ছে, এই অংশটা এরকম হওয়ার দরকার ছিল, ইট ইজ নিডেড দ্যাট, বা অথবা ইট নিডস দ্যাট, এরকম। মূলত এটা ইট নিডস না বলতে সহজ হচ্ছে, বা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে ইট ইজ নিডেড দ্যাট দ্য চ্যালেঞ্জেস শুড বি অ্যাড্রেস বা চ্যালেঞ্জেস উইল বি অ্যাড্রেসড, এরকম। এটাকে সংক্ষিপ্ত ফর্মে এই অংশটা না দিয়ে চ্যালেঞ্জগুলোকে প্রয়োজন, নিড টু বি অ্যাড্রেসড। স্যার যে টু বির যে নিয়মটা, এটা কি স্যার সামনে কিছু অগ্রগতি হতে যাচ্ছে সেই বোঝাচ্ছে টু বি হেল্প বা টু বি? হ্যাঁ, টু বি এই প্যাসিভটা বেশিরভাগ সময় আপনার ফিউচারের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, ফিউচারের ইন্ডিকেশন বোঝাইতে বেশি ব্যবহার করা হয়। আপনি দেখেন, ইলেকশন ইজ লাইকলি টু বি হেল্ড, চ্যালেঞ্জেস নিড টু বি অ্যাড্রেস, প্রয়োজন, সমাধান করা প্রয়োজন, এখনো হয় নাই, ফিউচার বোঝাইতেছে, দরকার বোঝাইতে। তাহলে আজকের ক্লাসে বই থেকে আলোচনা করলাম, এই টপিকগুলো মূলত এমনি আলোচনা করার কথা ছিল, যেহেতু বইটা আছে আপনাদেরকে প্রমাণ সহ দেখাইয়া আলোচনা করলাম আর কি, যে কীভাবে আলোচনা হয়েছে, কেমন ধরনের সেন্টেন্স দেওয়া হয়েছে এইটা। সো কি 4টা টপিক আলোচনা করছি, 4টা টপিক এক চ্যাপ্টারে যুক্ত করছিলাম। একটা হচ্ছে সো দ্যাট, আরেকটা হচ্ছে শুধু সো দ্যাট, আরেকটা হচ্ছে সো অন, আরেকটা হচ্ছে সো ফার। এই 4টা টপিক প্রায় কাছাকাছি দেখে আমি একটা চ্যাপ্টারে যুক্ত করছি, বাট ইট ডাজেন্ট মিন যে এদের অর্থ সব কাছাকাছি, কারণ কোনোটার সাথে কোনোটাই মিলে না, দেখতে একই রকম দেখে যুক্ত করছি আর কি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। কালকে যদি তারাবি নামাজ থাকে
সেক্ষেত্রে কালকের কাজটা 10:30টায় হবে ইনশাল্লাহ। স্যার আপনি একটা প্রথমে একটা বাক্য লিখছিলেন না যে এ ওয়াইট ফর ওয়াইল, এর অর্থ কি আসে স্যার? ওয়েট ফর আ ওয়াইল, ওয়েট ফর আ ওয়াইল, হ্যাঁ কি হয়েছে এটা? এর অর্থ কি আসে স্যার? যেমন হোয়াইল অর্থ যখন, ফর অর্থ জন্য, ওয়াইল না, ওয়াইলের তো যখন না, ওয়াইলের তো টাইমও বোঝায়, অল্প সময় বোঝাইতে, অল্প সময়, ওয়াইল অর্থ অল্প সময়ও আছে, অল্প সময়, তখন ওয়াইল আসলে এটা ইট কাইন্ড অফ আ ওয়ার্ড হিসাবেই ব্যবহার হয়েছে এখানে। আর যখন আমরা ওয়াইল যখন অর্থে ব্যবহার করি, এটা আসলে ওয়ার্ড না, এটা কনজাংশন, দুইটা বাক্য বা দুইটা ফ্রেজ, একটা বাক্য, মানে একটা বাক্য একটা বাক্যাংশকে যুক্ত করার জন্য তখন ওয়াইল ব্যবহার, এটা যখন অর্থে ব্যবহার হয়। যেমন ওয়েন আছে, ওয়েন আর ওয়াইলের মধ্যে পার্থক্য এই বইয়ে যুক্ত করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। এখানে ওয়াইলটা শব্দ, এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা লিখে যা সার্চ দিয়ে আপনি দেখবেন যে অল্প সময় কথাটা আসবে। আমি এখানে আপনাদের থাকতে সার্চ দিয়ে দেখাচ্ছি। ধরেন ওয়াইল, এই যে আফটার এই যে কিছু সময় বোঝাইতে ব্যবহার করা হয়েছে, দেখছেন? কিন্তু শুরুতে আবার যখন অর্থেও আছে, যখন, অল্পক্ষণ, সময়, কিছু সময়, এরকম। তো এটা হচ্ছে কিছু সময় বোঝাতে ব্যবহার করতেছে। ওয়েট ফর আ ওয়াইল মানে অল্প সময়ের জন্য অপেক্ষা করেন। ভাইয়া আফটার এ ওয়াইল বা বিফোর এ ওয়াইল এরকম নামে কোনো শব্দ আছে? আফটার এ ওয়াইল, বিফোর ওয়াইল এরকম তো শুনি নাই, খুব বেশি মাথায় আসতেছে না। ওই লেখার জন্য আর কি, বিফোর এ ওয়াইল মানে কিছুক্ষণ পূর্বে বা কিছুক্ষণ পরে, এরকম কি হয় নাকি? হইতে পারে, আমি এই মুহূর্তে এটা মাথায় মানে ইয়ে আসতেছে না যে এই ধরনের শব্দ ব্যবহার পাইছি কিনা কখনো। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। হ্যাঁ।